তো এখন যে ঘটনাটি আমরা শেয়ার করব, এই ঘটনাটি উনি শুনেছেন ওনার কোম্পানির ফোরম্যানের কাছ থেকে। বিভিন্ন বিষয়ে কথা হচ্ছিল, জাদু টোনা প্রসঙ্গে যখন কথা হচ্ছিল, তখন ওই ফোরম্যান নিজে থেকেই বলেন ওনার এবং ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনা। ওনার নাম নিমি, ওনার বাড়ি ভারতের রাজস্থানে, উনি হিন্দু ধর্মাবলম্বী। তো এই নিমি ভাই উনি বলেন যে মূল ঘটনাটা শুরু হয়েছিল 2015 সালে, আর উনি সৌদি আরবে এসেছিলেন 2008 সালে। উনি দেশে থাকতেই অ্যালুমিনিয়ামের ভালো কাজ জানতেন। থাই গ্লাসে যে অ্যালুমিনিয়ামের কাজ রয়েছে, এছাড়া আরো অনেক ধরনের কাজ রয়েছে, এই কাজে উনি খুবই দক্ষ ছিলেন। আর উনি আসার সাথে সাথে ওনার বেতনটা অনেক হয়ে যায়। ওই সময়ে সৌদি আরবে অ্যালুমিনিয়ামের কাজ ভালো জানা মানুষ কম ছিল, আর যেই মানুষগুলো এই কাজগুলো জানতেন তারা অনেক টাকাই উপার্জন করতেন। ওই 2008 সালে উনি ওই সময়ে 3000 রিয়ালের উপরে বেতন পেতেন। আর যদি ওই কথা চিন্তা করি 2008 সালে, তাহলে কিন্তু 3000 রিয়াল একদম শুরুতেই, সেটা কিন্তু অনেক টাকা। এখনো আমাদের অনেক বাংলাদেশি ভাইরা যারা যাচ্ছেন তারা কিন্তু 700-800 রিয়ালের বেশি, বর্তমানে এই 2025 সালের কথা বলছি, অনেক ভাইয়েরা রয়েছেন মাথার ঘাম পায়ে ফেলেও 700-800 রিয়ালের বেশি উপার্জন করতে পারছেন না। এতেই তাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সেখানে 2008 সালে এই নিমি ভাই উনি 3000 রিয়ালের উপরে উপার্জন করতেন। বেতন তো পেতেনই, সাথে ওভারটাইম, এক্সট্রা কিছু কাজ করার সুযোগ পেতেন, যেহেতু ওই সময় এই কাজের অনেক ডিমান্ড ছিল। অনেক টাকা উপার্জন করতে থাকেন, দেশে পাঠাতে থাকেন। এত টাকা উপার্জন করছিলেন যে দেশে গেলেই তো সময় নষ্ট হবে, টাকা উপার্জন কমে যাবে। এই কারণে দেশেও যাওয়ার আসলে ওভাবে উনি আগ্রহ দেখাচ্ছিলেন না। এরপর এই যে 2008 সালে উনি আসছেন, উনি দেশে গেছেন 2013 সালে। এই যে প্রায় 5-6 বছর উনি দেশে যান, প্রচুর টাকা উপার্জন করেছেন। ওনাদের আর্থিক অবস্থা কিন্তু তেমন ভালো ছিল না, কিন্তু এই 5 বছরে অনেক টাকা উপার্জন করছেন। ওনার বাবার কাছে পাঠিয়েছেন। ওনার বাবা গ্রামে বড় একটা সুন্দর করে ডুপ্লেক্স বিল্ডিং করেছিলেন। এই 2008 সালের পর থেকে যে এই টাকা উপার্জন করা শুরু করেছেন, টাকা পাঠিয়েছেন। তো এই নিমি ভাই জানিয়েছেন ওই সময় 80 লাখ রুপি দিয়ে উনি ওই বাড়িটা তৈরি করেছিলেন। তাহলে ওনার উপার্জন কেমন ছিল এটা বোঝা যাচ্ছে। ওনাদের ওই গ্রামটা তখন বেশ বড়, আর ওখানে ওরকম কোনো পাকা বিল্ডিং করা, মানে ওনাদের মতোই আলিশান বাড়ি এরকম কিন্তু কারো ছিল না। ওনাদের এলাকায় এই বাড়িটা যে ওনারা করেছেন, চোখ ধাঁধানো বাড়ি। শুধু তাই না, এলাকার অনেক মানুষকে এই নিমি ভাই সাহায্য সহযোগিতা করতেন। ওনার বাবাকে বলে দিতেন যে কোনো অসহায় মানুষ ওনার বাড়িতে আসলে যেন খালি হাতে ফেরত না যায়। এভাবে অনেক মানুষ আসতেন বিভিন্ন সমস্যা নিয়ে। ওনার বাবা তার ছেলের কথা মতো কিন্তু চেষ্টা করতেন যতটুকু সম্ভব মানুষদেরকে দেয়ার। এইভাবে কিন্তু এই নিমি ভাই বিদেশে থাকা অবস্থাতেই ওই গ্রামের লোকদের মধ্যে নিমি ভাই এবং নিমি ভাইয়ের বাবা সম্পর্কে খুব ভালো একটা ইতিবাচক ধারণা সৃষ্টি হয় মানুষের মনের মধ্যে। এমনিতেও তারা যথেষ্ট ভালো মানুষ ছিল পূর্ব থেকেই, কিন্তু এরকম দান খয়রাত তো করতে পারতেন না, কারণ তাদের আর্থিক অবস্থা তো ভালো ছিল না। এমনিতে তারা ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। যখন দান খয়রাত ওনারা করছেন, মানুষজন স্বাভাবিকভাবেই তো আরো বেশি ভক্ত হয়ে যাবে তাদের। এমনটাই হলো। আশেপাশে বিভিন্ন বিয়ে অনুষ্ঠান, সামাজিক বা ধর্মীয় যে অনুষ্ঠানগুলো রয়েছে, সেখানে নিমি ভাই উপস্থিত থাকতে না পারলেও নিমি ভাইয়ের বাবা কিন্তু রেগুলার দাওয়াত পেতেন। তো ভালোই যাচ্ছিল দিনকাল। এখন সমস্যা হয় কি, যে ওই গ্রামে আরেকজন ওই মাতুব্বর গোছের লোক ছিল, পঞ্চায়েত কমিটির একটা ভালো দায়িত্বে ছিলেন। তো এই লোকটা চিন্তা করতে থাকে যে এই নিমি সে বিদেশে গেল, টাকা পয়সা ভালোই উপার্জন করতেছে, এখন তো গ্রামের লোকজন সবাই ওদেরকেই, ওই পরিবারকেই বেশি ভজতেছে, তাদের কথা শোনে। এভাবে চলতে থাকলে তো আমার প্রভাব প্রতিপত্তির কিছুই থাকবে না।
এতদিন ধরে বিভিন্ন বিচার সালিশ করে আসতেছি, এখন তো লোকজন এই নিমির বাপের কাছে যায়, তার কাছ থেকে পরামর্শ নিয়ে আসে, তার কথা মানুষ শোনে। এটা তো কেমন হয়ে যাচ্ছে। তাহলে আর পঞ্চায়েতের গুরুত্ব থাকলো কি? তাহলে তো সালিশ টালিশ আর করা হবে না, ওই তার কাছে যাবে, সেই বিচার যা করে দেবে তাই মানুষ মানবে। তো এই যে লোকটা, এই দুষ্ট লোকটা, এইটার একটা সাথে সবসময় লোক ঘুরতো। ওই যে আমরা দেখি না, এই যে গ্রামে চেয়ারম্যান মেম্বাররা যখন হেঁটে যায়, আগে এই যে আমরা নাটক সিনেমাতে দেখতাম যে পিছনে একজন ছাতা নিয়ে দাঁড়ায় থাকতো, সবসময় হেঁটে বেড়াইতো, মানে ওই মেম্বার চেয়ারম্যানের চেলা আর কি বলি যেটা। তো ওই লোকের একটা চেলা ছিল, এই চেলাটা সারাক্ষণ খালি কুবুদ্ধি দিত ওই লোকটাকে। তো সে একটা কুবুদ্ধি দেয় যে জনাব, আপনি তো এই নিমির সাথে বা ওর পরিবারের সাথে এইভাবে পারবেন না, করতে গেলে ঝামেলা আছে। গ্রামের অনেক মানুষ ওদেরকে এখন সম্মান করে, আর ওদের বিষয়ে তো কোনো নেতিবাচক আগে থেকেই কোনো রিপোর্ট নেই, সরাসরি ওদেরকে ক্ষতি করতে গেলে আপনি পারবেন না। তখন বলে তাহলে কি করা যায় বলতো? তখন ওই চেলা বুদ্ধি দেয় যে 6-7 গ্রাম পরে এক তান্ত্রিক আছে, ওই তান্ত্রিকের কাছে গিয়ে এই বিষয়টা বলতে, মোটা অঙ্কের টাকা দিতে, সে যা করার করবে। এই চেলার কথা অনুযায়ী ওই লোকটা তান্ত্রিকের কাছে যায়, গিয়ে সব কথা খুলে বলে যে এই নিমি নামের লোকটার কারণে আমার গ্রামে প্রভাব কমে যাচ্ছে, সবাই ওর কাছে যাচ্ছে বিচার সালিশ করে দেওয়ার জন্য। তখন ওই তান্ত্রিক বলে যে এখন তুই বল, তুই কি করতে চাচ্ছিস, কি করতে হবে আমাকে? তখন ওই দুষ্ট লোকটা বলে ওর পরিবারের সব পুরুষ সদস্যকে মেরে ফেলতে হবে। তখন ওই তান্ত্রিক নাকি ওই দুষ্টু লোকটার কাছে 50,000 রুপি দাবি করে। ওই লোকটা রাজিও হয়ে যায়। তখন ওই তান্ত্রিক বলে যে ওই ফ্যামিলির পুরুষ মানুষের মাথার চুল, নখ এগুলো লাগবে, আর ব্যবহৃত কাপড় লাগবে যেটা ধোয়া হয়নি এমন কাপড়। এখন এইগুলা কিভাবে পাবে? ওই দুষ্ট লোকটা কি করেছিল, ওই নিমি ভাইদের বাড়িতে এক মহিলা কাজ করত। প্রথমে ওই মহিলাকে টাকার লোভ দেয়, মহিলা তো রাজি হয় না, কারণ হচ্ছে ওই মহিলার বেশ কিছু উপকার করেছিল নিমি ভাইয়ের পরিবার, যার কারণে ওই পরিবারের প্রতি তার একটা ভালোবাসার জায়গা ছিল, শ্রদ্ধাবোধের জায়গা ছিল। যখন দেখলো যে এই মহিলা ছাড়া অন্য কাউকে দিয়ে কাজ হবে না, টাকাতেও কাজ হবে না, তখন ওই মহিলাকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখাতে লাগলো। ওই মহিলার সন্তানাদি ছিল, এই ভয় দেখাতে লাগলো যে তোর সন্তানাদি তো লেখাপড়া করার জন্য বাইরে যায়, ধরে কিন্তু মেরে ফেলবো, এটা সেটা অনেক মানে ভয় ভীতি যখন দেখায়, তখন ওই মহিলা রাজি হয় যে ঠিক আছে আমি এটা এনে দেব। ওই মহিলার মাধ্যম দিয়েই এই বিষয়গুলো সংগ্রহ করে। আর এটা সংগ্রহ তখনই করেছিল 2013 সালে নিমি ভাই যখন বাড়িতে গিয়েছিল এরপর। কারণ ওই সময় আবার নিমি ভাইয়ের আর এক ভাই আছে, নিমি ভাইটা কিন্তু 2 ভাই। এক ভাই সে অন্য কাজ করতো, অ্যালুমিনিয়ামের কাজ না, অন্য কাজ করতো, তাকেও নিমি ভাই সৌদি আরবে নিয়ে গিয়েছিলেন। আর তার বাবা তো বাড়িতেই ছিল। আর নিমি ভাই উনিও তো সৌদি আরবে থাকতেন, ছুটিতে আসছেন আর কি। এখন যেহেতু ওই ভাই বিদেশে আছে, তার কোনো জিনিস সংগ্রহ করতে পারে নাই, সংগ্রহ করলো হচ্ছে নিমি ভাই আর তার বাবা। এই জিনিসগুলো সংগ্রহ করে কোনো না কোনোভাবে সংগ্রহ করেছে, অনেক কষ্ট করে সংগ্রহ করেছে। যেহেতু নিমি ভাই যখন দেশে আসছে অনেকদিন পর, 5 বছর পরে আসছে, বেশ কয়েক মাসের ছুটি নিয়েই আসছিল, আরো কিছু কাজ ছিল গ্রামে, সেগুলো করার জন্য আসছিল। তো যেহেতু এই দীর্ঘ একটা সময় ছিল, দেখা গিয়েছে যে নিমি ভাইয়ের মাথার চুল সংগ্রহ করেছে কিভাবে, উনি হয়তো বা চিরুনি দিয়ে চুল আশ্রেছে। অনেক সময় আমরা চুল আশ্রানোর পর কিছু চুল নিচে পড়ে যায়, তো ওই মহিলা খেয়াল করতো। ওই মহিলা গিয়ে বলতো যে দাদা আপনি চুল আশ্রাবেন কষ্ট করে, আমি একটু আশ্রাতে। এখন ওই মহিলা বেশ বয়স্ক মানুষ ছিলেন, চিন্তা করছেন যে উনি তো আমার মায়ের মতোই, দিক না চুল আশ্রয় যে চাচ্ছে। তো ওইভাবে কিছু চুল সংগ্রহ করেছে। এরপর নিমি ভাইয়ের বাড়িতে যেহেতু সব জায়গায় তার আনাগোনা ছিল, তার বাবার মাথার চুল সংগ্রহ করেছে কোনো না কোনোভাবে। তারপরে চুল সংগ্রহ করার আরও একটা সুযোগ ছিল, সেটা হচ্ছে যে ওই যারা চুল কাটে নাপিত, এদেরকে বাসায় ডেকে আনা হয়েছিল আর কি। নিমি ভাইয়ের বাবা ওই সময় বাইরে গিয়ে সেলুনে চুল খুব একটা কাটতেন না, নাপিত ডেকে নিয়ে আসতেন বাড়িতে। তখন ওই চুল যখন কেটেছে, উঠোনে পড়েছে, সেভাবে তার বাবার চুল সংগ্রহ করেছে। তো
এর ভিতরে যখন নিমি ভাই কয়েক মাস ছিল, তারও মাথার চুল বড় হয়ে গেছে, চুল কাটার দরকার ছিল, তারও মাথার চুল সংগ্রহ করেছে। এভাবে আরো বিভিন্নভাবে অনেকগুলো চুলই সংগ্রহ করেছে। এরপর ওনাদের ব্যবহৃত কাপড়কে যখন ধোয়ার জন্য দিত ওই মহিলার কাছে, মহিলা খুব সহজেই সেই কাপড় থেকে কয়েকটা কাপড় সরিয়ে ফেলতো। যেহেতু ওনাদের আর্থিক অবস্থা তখন ভালো ছিল, অনেকগুলো কাপড়ের মধ্যে কোন কাপড় হারায় গেছে, কি হয়েছে, ওনারা তো আসলে ওইভাবে খোঁজ খবর রাখেন না। এইগুলো দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়। কোন প্রক্রিয়ায় ব্ল্যাক ম্যাজিক করেছিল এই বিষয়টা খুব একটা জানা না গেলেও এতটুকু জানা যায় যে ওই তান্ত্রিক হিন্দু ধর্মের কোনো একটা পিশাচ শ্রেণীর জিনকে চালান করে এই ব্ল্যাক ম্যাজিকটা বাস্তবায়নের দায়িত্ব দিয়েছিল। তো এটা যখন করা হয়, কয়েকদিন শরীর খারাপ খারাপ লাগে, নিমি ভাইয়েরও লাগে, নিমি ভাইয়ের বাবারও লাগে। নিমি ভাইয়ের বাবা যেহেতু বয়স্ক মানুষ ছিলেন, বয়স হয়ে গেছে এই কারণে হয়তো বা উনি অসুস্থতা বোধ করছেন, এরকমটাই সবাই চিন্তা করেছে। কিন্তু নিমি ভাই হঠাৎ করে যখন অসুস্থ হয়ে যায়, সবাই চিন্তা করেছে দীর্ঘ 5 বছর সৌদি আরবে ছিল। সৌদি আরবে যেহেতু অনেক গরম, মরুভূমির দেশ, 5 বছর পর যখন দেশে আসছে, দেশে আসার পর আবহাওয়ায় হয়তোবা শরীরটা মানাচ্ছে না। সেটা হয়তোবা মানা যেত যদি উনি আসার পর পর এরকম অসুস্থতা বোধ করতেন, কিন্তু না, বেশ 15-20 দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, এরপরে গিয়ে যেহেতু অসুস্থতা দেখা যাচ্ছে, তারপরে হতেও পারে এরকম যে আবহাওয়া ম্যাচ করছে না। বিষয়টা কিন্তু শুরুর দিকে ওনারা ওভাবে সিরিয়াসলি নেন নাই, নিমি ভাইও নেন নাই, নিমি ভাইয়ের বাবাও নেন নাই। নিমি ভাইয়ের পরিবার থেকে বলছে ডাক্তার দেখাই, তো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কিছু টেস্ট করান, টেস্টে কোনো কিছু ধরা পড়ে না, ডাক্তার কিছু ওষুধ দিয়ে দেন, ওরা বাসায় চলে আসে। এদিকে নিমি ভাইয়ের রক্ত বমি শুরু হয়েছে, তবে রেগুলার না, থেকে থেকে হয়তো বা দিনে একবার বা 2 দিনে একবার এরকম হচ্ছিল আর কি। নিমি ভাই কিন্তু এই যে 2013 সালে দেশে এসে বিয়ে করেছিলেন, নতুন ওয়াইফ, ওনার ওয়াইফ নিজেদের সংসারটা গুছিয়ে নিচ্ছেন, ঘর গুছাচ্ছেন। তো ঘর গুছাতে গুছাতে ওনার একটা খেয়াল হলো যে ওনার যেই একটা জানালা রয়েছে, ওই জানালার যে গ্রিল, ওই গ্রিলে ময়লা পড়েছে। উনি চিন্তা করলেন কি যে একজন কাজের লোককে ডাকি, তাকে দিয়ে গ্রিলটা কাপড় দিয়ে মুছিয়ে ফেলি। তো উনি আবার চিন্তা করলেন যে তার রুম তো, এখন আবার কাকে ডাকবো, থাক আমি মুছে ফেলি, কয়েক মিনিটেরই তো ব্যাপার। উনি যখনই একটা পরিষ্কার কাপড় নিয়ে ওই গ্রিল মুছতে গেছেন, তখন উনি দেখেন ওই গ্রিলের সাথে লাল একটা সুতা বাঁধা। এই লাল সুতাটা আমরা কিন্তু ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় দেখি, অনেক সময় আমরা দেখি বিভিন্ন মাজারে, বিভিন্ন গাছে, বিভিন্ন জায়গায় কিন্তু অনেকেই তাদের বিশ্বাস অনুযায়ী কিছু ফিতা বেঁধে থাকেন, সুতা বেঁধে থাকেন, ওই রকম 2টা সুতা বাঁধা। তো এটা দেখার সাথে সাথে ওনার কেন যেন সন্দেহ হয়, এরকম সুতা এইটার সাথে সুন্দর করে বেঁধে গেছে, ঘটনাটা কি, এত সুন্দর করে যত্ন করে এখানে বেঁধে গেল কে? ওনার যখন এই বিষয়টা দেখে সন্দেহ হয়, তখন উনি ওনার শাশুড়ি অর্থাৎ নিমি ভাইয়ের মাকে ডাকেন। তারপরে এই নিমি ভাইয়ের যে বোন, তাকে ডাকছেন। সোজা কথা, ওই সময় বাড়ির যারা মহিলা সদস্য ছিলেন তাদেরকে ডাকছেন, ডেকে বলতেছে যে এইটা এখানে কিভাবে আসলো। এইটা যখন এখানে আসে, তখনই সবার, যখন দেখেছে সবার মনে সন্দেহ লাগে যে না, তো এইটা তো কোনো স্বাভাবিক ব্যাপার না, ইচ্ছা করে তো কেউ এটা করছে। তখন ওনারা ওই জিনিসটা ওখান থেকে খুলে ফেলেন, তবে এটা নষ্ট করেননি। যখন বিকেলের দিকে নিমি ভাইয়ের বাবা এবং নিমি ভাই উনি আসছেন, দুজনেই আসছেন, ওনারা একটা কাজে গিয়েছিলেন, আসছেন, তখন ওনাদের কাছে বিষয়টা যখন শেয়ার করা হয়, দুজনেই এই বিষয়টা হেসে উড়িয়ে দেন যে দূর, এটা কি নাকি। আর তাছাড়া হিন্দু ধর্মে তো অনেকে এরকম করেন, হাতে সুতা বাঁধেন, তো এরকম হয়তোবা কেউ করেছে, হয়তোবা ধর্মীয় বিশ্বাস থেকেই করেছে। তো এই বিষয়টা ওই সময়ে এরকম হাস্যরসের মতো করেই গুরুত্বহীনভাবে এটা উড়িয়ে দেন তারা। তো ওই দিনই সন্ধ্যার পর যখন রাত নেমে এসেছে, হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। সময়টা বেশ গরমকাল, মানে গরম পড়েছে। ওনাদের বাড়ির উঠোনের পাশেই একটা বড় গাছ ছিল। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখি যে এক ধরনের খাট রয়েছে, যে খাটগুলো কিন্তু দড়ি দিয়ে মাঝখানে বাঁধা থাকে, এটার উপর কিন্তু অনেকেই ঘুমায়, বিশ্রাম নেয়। আমাদের দেশে
সাধারণত দেখা যাচ্ছে যে বিভিন্ন পুলিশ ব্যারাক, আর্মি ব্যারাক, এই জায়গাগুলোতে কিন্তু এই ধরনের খাটের প্রচলন রয়েছে। কিছু কিছু হসপিটালেও দেখা যায়, কিন্তু বাসাবাড়িতে এগুলো কম দেখা যায় আর কি। ভারতে কিন্তু অনেক মানুষই এটা ব্যবহার করেন। তো ওনাদের ওই রকম একটা খাট ছিল যেটা গাছের নিচে থাকতো আর কি। ওটাতে বসে নিমি ভাইয়ের বাবা বিশ্রাম করতেন। উনি মুরব্বী মানুষ, উনি বিশ্রাম করতেন, ওটাতে সাধারণত অন্য কেউ বসতো না। তো উনি ওটায় বসে বসে বিশ্রাম করছেন। ইলেকট্রিসিটি চলে গেছে, এমনিতে ওই সময়ে ঘরের মধ্যে অন্য আলো জ্বলছে, একদম যে ঘুটঘুটে অন্ধকার তাদের উঠান বা এরকম কিছু না, চার্জার লাইট জ্বলছে। 2015 সালের ঠিক ইমিডিয়েট আগের ঘটনা। তো 13 সালে যখন আসে তখন থেকে শুরু হয়েছে। এদিকে হঠাৎ করে উনি দেখেন যে ওনাদের যে বাড়ির গেট, যেহেতু খুব ভালোভাবে একটা সুন্দর বাড়ি করছিলেন আর কি, উনি হঠাৎ করে খেয়াল করেন ওই গেট না খুলে কে যেন একটা মানুষের মতো অবয়ব, কিন্তু জিনিসটা খুবই কালো। এমনিতে আমরা যদি দেখি যে উঠোনে অন্ধকার কিন্তু আবসা আবসা দেখা যাচ্ছে, এর মধ্যে যদি কোনো মানুষ ঢোকে, সেই মানুষ যতই ফর্সা হোক তাকে কিন্তু দেখে অনেকটা কালোই মনে হয়। ওনার কাছে মনে হলো এরকম কিছু একটা ঢুকলো, কিন্তু গেট খুললো না। ওই গেট কিন্তু না খুলে ঢোকা সম্ভব ছিল না। উনি হঠাৎ করে দেখলেন, উনি চিন্তা করলেন যে অন্ধকারের ভিতরে উনি ভুল টুল দেখছেন কিনা। উনি দেখলেন যে না, এরকম একটা মানুষের মতো অবয়ব এই জিনিসটা হাঁটতে হাঁটতে ঢুকলো। ঢোকার পর ওই ঘর, যেটা ঘরের দিকে তাকিয়ে আছে, উনি প্রথমে কিন্তু চিন্তা করছেন যে কে আসলো, ডাক দেবো কি ডাক দেবো না, উনি চোখে ভুল দেখছেন কি দেখছেন, এরকম চিন্তা করছেন আর কি। এটা মানে কয়েক সেকেন্ডের মধ্যে এরকম হচ্ছে। উনি দেখলেন যে ঘরের দিকে মনে হচ্ছে যে ওই জিনিসটা তাকিয়ে আছে। এরপর কি হচ্ছে যে ওনাদের পাশে, ঘরের পাশে একটা গোয়াল ঘর ছিল। এটা ওনারা আগে থেকেই মানে এই গরু পালতেন আর কি। ভারতে কিন্তু অনেকেই বাড়িতে গরু পালে, অনেক ধনী ব্যক্তিরাও গরু পালেন, যেহেতু তারা ধর্মীয়ভাবে গরুর প্রতি একটা আলাদা রকমের শ্রদ্ধাবোধ তারা দেখান আর কি। এই জন্য তাদের বাড়িতেও কিন্তু কয়েকটা গরু ছিল, বিশেষ করে দুধেল গাই ছিল আর কি। হঠাৎ করে এর মধ্যে একটা দুধেল গাই প্রচন্ড জোরে হাম্বা হাম্বা করে ডাকতে থাকে। হঠাৎ করে ডাকাডাকি শুরু করেছে। তখন হইল কি যে মনে হলো যে ওই অবয়বটা একটু ঘুরে গেল ওই গরুর দিকে। যখনই ওইদিকে ঘুরে গেল, সাথে সাথে মুহূর্তের মধ্যে ওই গরুটা একদম চুপ হয়ে গেল, আর কোনো সারা শব্দ নেই। তখন এই নিমিভের বাবা চিৎকার করে বলে উঠছেন যে এই কে ওখানে, কে? তখন হয় কি, ওই অবয়বটা নিমি ভাইয়ের বাবার দিকে আস্তে আস্তে আসতে থাকে। তখন নাকি আবারও ওই গরুটা চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকে। তখন এই অবয়বটা নিমি ভাইয়ের বাবার দিকে না এসে ওই গরুর কাছে যায়। আর নিমি ভাইয়ের বাবা উনি দেখছেন যে যতটুকু আবসা দেখা যাচ্ছে, মনে হলো যে ওই অবয়বটা ওই গরুর গায়ে কেবল হাত দিল, হাত দেওয়ার সাথে সাথে ওই গরুটা মাটিতে শুয়ে পড়ল। এরপর মনে হলো যে ওই জিনিসটা নাই। তখন উনি বাড়ির লোকদেরকে ডাকাডাকি শুরু করেন, তারাও ঘর থেকে বাইরে বের হয়ে আসে, আলো নিয়ে আসে। আসার পর ওই গরুর কাছে গিয়ে দেখে গরুটা মারা গেছে। তখন নিমি ভাইয়ের বাবা বুঝতে পারেন এটা মোটেও কোনো স্বাভাবিক বিষয় নয়। এই যে সুতা বাঁধা, তারপর বেশ কিছুদিন ধরে তাদের অসুস্থতা, এইটা নিছক কোনো সাধারণ বিষয় নয়। এটা নিয়ে আলোচনা করতে থাকেন কি করা যায় কি করা যায়। পরে সিদ্ধান্ত নেওয়া হলো যে ওনাদের গ্রামে যে পুরোহিত রয়েছে মন্দিরে, সেই পুরোহিতের কাছে যাবেন। পরের দিন পুরোহিতের কাছে যান। ওই রাত্রে তেমন কিছু হয় নাই। পুরোহিতের কাছে যাওয়ার পর সব ঘটনা যখন খুলে বলেন, তখন পুরোহিত বললেন যে উনি শুধু পূজা অর্চনা সংক্রান্ত যে সমস্ত ধর্মীয় ব্যাপারগুলো আছে উনি সেগুলোই জানেন। উনি ঝাড়ফুঁক বা এই টাইপের ব্ল্যাক ম্যাজিক কাটানো বা জিন রিলেটেড কোনো বিষয় এই সম্পর্কে উনি জানেন না বা চিকিৎসা করতে পারেন না। তবে ওনার যিনি গুরু, যার কাছ থেকে উনি এই পূজা অর্চনা শিখেছেন, উনি একজন সাধক শ্রেণীর লোক। তার কাছে অনেক হিন্দু জিনেরা আসে, অনেক বিষয় শিখতে আসে। সংস্কৃত বিভিন্ন মন্ত্রগুলো নাকি হিন্দুরা শিখতে আসে, বিশেষ করে জিনেদের কথা বলছি, যে তারা নাকি শিখতে আসে তার কাছে।
তাকে অনেক হিন্দু জিনেরা খুবই সম্মান করে, তার কাছে যেতে বলেন। তার কাছে যাওয়া হয়, যাওয়ার পর উনি সব কথা শোনেন। সব কথা শোনার পর উনি বলেন যে একটু সময় দিতে হবে, কারণ বিষয়টা তো না জেনে কিছু তো বলা যাবে না। উনি একটা দিন সময় চান, আর এই একটা দিন খুব সাবধানে থাকতে বলেন, একদিন পরে আসতে বলেন। তো একদিন পরে যখন আসেন তখন দেখা গেল ওই পুরোহিতের মুখে বেশ একটা আনন্দের ছাপ। আনন্দের ছাপটা কেন? তখন ওই পুরোহিত বেশ কিছু কথা বলতে থাকেন। সেটা হচ্ছে যে পুরোহিত একদম ডিটেলসে জানান যে কে করেছে, কিভাবে করেছে, সবকিছু জানান যে এটা এইভাবে এইভাবে হয়েছে। আর উনি জানান যে 4টা প্রাণী, মানুষ না অন্য কোনো প্রাণী, বলি দিয়ে একটা পিশাচ শ্রেণীর জিনকে চালান করা হয়েছিল। ওই পরিবারে 2জন পুরুষ সদস্য রয়েছে। যেহেতু নিমি ভাই নতুন বিয়ে করেছেন, তার তো সন্তান আদি ওই সময় হয় নাই, আর ওনার আর এক ভাই তখনও বিয়ে করে নাই, উনি তো বিদেশ আছেন। ওই পরিবারে পুরুষ সদস্য বলতে আর কেউ ছিল না, শুধু নিমি ভাইয়ের বাবা ছাড়া। এই 2জনকে মেরে ফেলার জন্য মূলত একটা পিশাচ শ্রেণীর জিনকে চালান করা হয়েছিল। সে প্রথমে বেশ কিছু জাদু টোনা করে অসুস্থতা সৃষ্টি করে, যাতে করে এই 2জন মারা গেলে বোঝা না যায় যে আসলে কি কারণে মারা গেছে। ওই রাত্রে অর্থাৎ সন্ধ্যায় যখন মোটামুটি অন্ধকার নেমে এসেছে, এরপর নাকি ওই পিশাচ জিনটা ওই বাড়িতে ঢুকেছিল। ঢোকার পর সে প্রথমে চিন্তা করেছিল যে ঘরের ভিতরে নিমি ভাইয়ের বাবা এবং নিমি ভাই রয়েছেন। তার ওই সময় নাকি টার্গেট ছিল আগে নিমি ভাইয়ের বাবাকে মেরে ফেলা। ওই সময় সে বুঝতে পারেনি তার পাশেই ওই নিমি ভাইয়ের বাবা বিশ্রাম নিচ্ছেন একটা চৌকির উপর বসে। ওই সময় একটা গরু ডাকাডাকি শুরু করে, তখন গরুর দিকে তাকিয়েছে, গরু ওই ভয়ঙ্কর পিশাচের চেহারা দেখেই ঠান্ডা হয়ে গেছে। এরপর যখন নিমি ভাইয়ের বাবা ডেকে উঠেছে, নেই কে ওখানে কে, তখন ওই পিশাচটা বুঝতে পারছে যারে যারে মার বসে তো এখানেই বসা। তখন ওইদিকে যখন আগানো শুরু করছে, তখন আবার যখন ওই গরুটা ডাকাডাকি শুরু করেছে, তখন গরুটার প্রতি খুব বিরক্ত হয় সে ওখানে গিয়ে গরুটাকে মেরে ফেলে। এরপর যে ঘটনা ঘটে তাতে সে আর মারতে পারে না ওই সময়ের মতো, সে ওখান থেকে চলে যায়। সে আবার আসবে এরকমটাই পরিকল্পনা ছিল। নিমি ভাইয়ের বাবাকে মারার পর নিমি ভাইকে মারবে, এমন একটা পরিকল্পনা। তখন ওই যিনি পুরোহিত, উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে যে এই সমস্ত তথ্যগুলো উনি ওনার এক বন্ধু খুব শক্তিশালী হিন্দু জিনের কাছ থেকে শুনছিলেন যে এই ঘটনা। তখন উনি বলেন যে আচ্ছা, ওই যে পিশাচ যে জিনটা, এই জিনটাকে কি করা যায়? তখন উনি বলেন যে তুমি কি করতে চাও বলো ওকে। তখন উনি বলেন যে আসলে ওকে তো চালান করা হয়েছে, বাধ্য করা হয়েছে, ওকে এখানে নিয়ে আসো। তখন নাকি ওই জিনটা বলে যে ওকে নিয়ে আসতেছি। তখন আবার এই পুরোহিত বলছিলেন যে তুমি কি ওকে নিজে গিয়ে ধরে নিয়ে আসবে নাকি? বলে না না, ওকে নিজে গিয়ে ধরে নিয়ে আসবো না, তুমি খালি দেখো কি হয়। এরপর নাকি ওই জিনটা শুধু চোখ বন্ধ করে কয়েক সেকেন্ডের জন্য, কোত্থেকে যেন ধরাম করে একটা কি যেন এসে পড়ে ওই পুরোহিতের সামনে। মানে ওই জিনটা এতটাই শক্তিশালী ছিল যে সে চোখ বন্ধ করে এক আধ্যাত্মিক শক্তি দিয়ে এমন এক টান দিয়েছে চুম্বকের মতো, ওই পিশাচ জিনটা কোথায় যেন ছিল একদম এক হ্যাচকা টানে এসে সামনে ধপাস করে পড়েছে। যখনই ওই পিশাচ জিনটা চোখ তুলে ওই পুরোহিতের সামনে থাকা তার বন্ধু ওই শক্তিশালী জিনের দিকে তাকিয়েছে, তখন নাকি ভয়েই তার মরে যাওয়ার উপক্রম হয়। তখন বলছে গুরু আপনি এখানে? তখন ওই জিনটা বলে যে তুই এই কাজটা কেন করছিস তা কিন্তু আমি জানি, এখন কি করবি বল। তখন বলে যে গুরু আমাকে তো এরকম চালান করা হয়েছে, এখন আপনি তো জানেন যে এইগুলোর বিষয় কিভাবে হয়, কারণ আমাকে বাধ্য করা হচ্ছে। আমাকে ওই জাদুটোনার উপকরণ যেগুলো আছে এগুলা যদি নষ্ট করা হয় তাহলে আমার মুক্তি আছে, তাছাড়া তো আমার মুক্তি নেই, না হলে আপনি আমার মেরে ফেলেন এখানেই। তখন ওই পুরোহিতকে এই বিষয়ে সিদ্ধান্ত দিতে বলেন ওই জিনটা, যে
আপনি বলেন এটা কি সমাধান হতে পারে। তখন পুরোহিত বলেন, ওকে আপাতত বন্দি রাখো, আর ওর জাদুর উপকরণ কোথায় কোথায় আছে বলো। তখন ওই জিনটা বলে, কোথায় কোথায় জাদুর উপকরণ আছে? এই যে নিমি ভাই এবং নিমি ভাইয়ের বাবা যে খাটে ঘুমায়, সেই খাটের পায়ার নিচে জাদুর উপকরণ আছে, তাদের ব্যবহৃত বালিশের মধ্যে আছে, এই দুটো জায়গায় আছে, এটা বলে দেয়। তো এদের কাছ থেকে এই তথ্য সংগ্রহ করার পর যখন নিমি ভাইয়ের বাবা এবং নিমি ভাই দুজনই আসেন, তাদেরকে যখন এই কথাগুলো বলা হয়, তখন ওরা বলেন যে হ্যাঁ, এটা তো দেখতেছি যে গত রাত থেকে একটু ভালো, শরীরটা ওরকম খারাপ লাগছে না। কারণ হচ্ছে ওই যে জিনটা তো বন্দি, সে তো এসে নতুন করে জাদুটোনা বা ক্ষতি করার সুযোগ পায়নি, তবে অসুস্থতা ভাব রয়ে গেছে। এরপর ওনারা আবার বাড়িতে ফেরত যান। সত্যি সত্যি দেখেন যে বালিশের ভেতরে এই জিনিসগুলো আছে। এগুলোতে কিভাবে আসছে, কে ঢুকাইছে, ওনারা তো তখনও বুঝতে পারেন নাই। পরবর্তীতে ওই মহিলাকে ধরা হয়, সে স্বীকার করে যে এরকম ভয়ভীতি দেখিয়ে তাকে দিয়ে কাজটা করিয়েছিল, জাদুর উপকরণগুলো তারা রেখেছিল। এমনকি ওই যে জানালার সাথে যে সুতাটা বাঁধা হয়েছিল সেটা ওই মহিলাই করেছিল। এসব জিনিসগুলো পরবর্তীতে আবার পুরোহিতের কাছে নিয়ে যাওয়া হলে উনি সেগুলো ধ্বংস করে দেন, একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আগুনে পুড়িয়ে ছাই করে দেন। এরপর থেকে আল্লাহর রহমতে নিমি ভাই আর ওই নিমি ভাইয়ের বাবার সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি। আল্লাহর রহমতে ওনারা ওই অবস্থা থেকে মুক্তি লাভ করেছিলেন। আর ওই জিনটাকে পরবর্তী থেকে ছেড়ে দিয়েছিল না কি করেছিল এই বিষয়ে আর জানা যায় নাই। তো এভাবেই এই সমস্যাটার সমাপ্তি হয়। এই ঘটনাটাই নিমি ভাই বলেছিলেন যে এইটা মোটামুটি 2013 সাল থেকে শুরু হয়েছিল আর কি, উনি দেশে যাওয়ার পর থেকে নিয়ে। আর এই যে শারীরিক অবস্থা পুরোপুরিভাবে সুস্থ হতে 2015 সাল লেগে গিয়েছিল। কারণ যে অসুস্থতা ওনাদের ভিতরে দেখা গিয়েছিল, পরবর্তীতে মেডিকেল ট্রিটমেন্ট করানো হয়েছিল, আস্তে আস্তে ওনারা সুস্থ হয়ে গিয়েছিলেন। এখনও ওনারা ভালো আছেন আর কি। ওনার বাবাও ভালো আছেন, উনিও ভালো আছেন, ওনার ভাইও ভালো আছেন। নিমি ভাই এবং নিমি ভাইয়ের আর এক ভাই তারা এখনও সৌদি আরবেই রয়েছেন। নিমি ভাইয়ের কিন্তু প্রমোশন হয়েছে, উনি কিন্তু ফোরম্যান হিসাবে, স্বাভাবিক প্রক্রিয়ায় যখন কেউ আসে তখনই তারও নিচের পোস্টে যোগদান করে, উনি প্রমোশন পেয়ে ফোরম্যান হয়েছেন। ওনার ভাইও অ্যালুমিনিয়ামের কাজ না করলে অন্য আর একটা প্রফেশন আছে, সেও ভালো উপার্জন করছে, এখন পর্যন্ত তারা ভালোই আছে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু এমন ঘটনা বিভিন্ন সময় শুনি, ঈর্ষার বশবর্তী হয়ে এই যে ব্ল্যাক ম্যাজিকগুলো করা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় বলেছি যে আমরা যখন কাপড় চোপড় বাইরে রোদে শুকাতে দেব, স্পেশালি মহিলা এবং বাচ্চাদের কাপড়, আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে যে আমরা কয়টা কাপড় দিলাম, কয়টা কাপড় ফেরত পেলাম, যদি মিসিং থাকে এটা কোথায় গেল। আর যদি কখনো আমাদের কাপড়ের কোনো অংশে কাটা থাকে, সেখানে কাপড়ের অংশ নেই, তাহলে কিন্তু আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে যে এই অংশটা বিনা কারণে কে নিল, কোথায় গেল। এরপর আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে অনেকে আমাদের কাছে বিভিন্ন কাপড় চোপড় ধার চাইতে আসে। সে হয়তো বা কোনো দাওয়াতে যাবে, শাড়ি চাইতে আসলো, গহনা চাইতে আসলো, এরকম কিন্তু বিভিন্ন জিনিস মানুষ চাইতে আসে। অধিকাংশ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে প্রতিবেশী কেউ একজন এসে বলল যে ভাবি বা আপা, আমি তো একটা দাওয়াতে যাব, আপনার অমুক শাড়িটা খুব ভালো, আমাকে একটু দেন। তো আমরা তো সরল বিশ্বাসে দিয়ে দেই, না বললে সে কি মনে করবে। এটাও তো হতে পারে যে জাদুর করার একটা অভিপ্রায় সে এসেছে, হতে পারে, সবাই না, অনেকে এমনিতেই আসে, এটা সত্য। এটা আমরা বুঝবো যে আসলে কে আমাদের কাছে চাইলো, তার সাথে কোনো শত্রুতা আছে কিনা, সে ঈর্ষান্বিত কিনা তার কোনো বিষয় নিয়ে। আর হচ্ছে আমরা যেই ভুল কাজটা করি, আমরা বলি যে এই জিনিসটা নিয়ে যান, এটা তো আমার ধোয়া নাই, আপনি একটু ধুয়ে নিয়ে পড়েন আর কি। এটা কিন্তু আমাদের মারাত্মক একটা ভুল। ধোয়া জিনিসটাই যদি দিতেই হয়, আমরা ধোয়া জিনিসটা দেব, সেক্ষেত্রে ক্ষতির আশঙ্কাটা কমে যায়। ধোয়ার সাথে সাথে মানুষের শরীরের যেই একটা গন্ধ লেগে থাকে, এটা দিয়ে কিন্তু জিনেরা মানুষকে শনাক্ত করে, এবং এটা দিয়ে জাদু করলে জাদুটা আরো বেশি কার্যকর হয়। এই জন্য কিন্তু আধোয়া জিনিসগুলো জাদুর ক্ষেত্রে কাজে লাগে।
তো আমরা এই আধোয়া জিনিসগুলো মানে কোনো অবস্থাতেই কারো কাছে দেব না, এটাও যেন আমরা মাথায় রাখি। আমাদের লিসেনাররা যারা শুনছেন, আমাদের পুরুষ মহিলা অনেক বয়সী মানুষই কিন্তু আমাদের এই ঘটনাগুলো শুনে থাকেন। এই জন্য কোনো একটা ঘটনা বর্ণনা করার পর আমি চেষ্টা করি যে এখান থেকে কোনো লেসন আমাদের জন্য আছে কিনা সেটা আমরা বলতে পারি কিনা। শেষ জামানায় জাদু টোনা অনেক বেড়ে যাবে, বদনজর বেড়ে যাবে, হিংসা আরো মারাত্মক আকার ধারণ করবে। আর আমি মাঝে মাঝেই বলি, যারা জাদু বিশ্বাস করে না তাদের ক্ষতি করা সবচাইতে সহজ, কারণ তারা তো অসুস্থ হলে আগে ডাক্তারের কাছে যাবে। জাদুর যে আলামতগুলো এগুলো তারা বুঝতে বুঝতেই তাদের জীবন শেষ হয়ে যাবে। তারা তো মনে করবে এটা অন্য কোনো অসুস্থতা, দীর্ঘ একটা সময় এলোপ্যাথি ট্রিটমেন্টের দিকেই তারা ধাবিত হবে, আর মধ্যবর্তী সময়ে তাদের অনেক ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমরা যারা মুসলিম বলে নিজেদেরকে পরিচয় দিই, তারা যেন সূরা ফালাক এবং নাস কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল এটার জন্য জানি। আমরা বলি যে তাবিজ কবজ আমরা বিশ্বাস করি, তাবিজ কবজটা তো জাদু টোনার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হয় ভালো কাজেও, কিন্তু জাদু টোনার ক্ষেত্রে তো এটা বেশি ব্যবহৃত হয়। বিশ্বাস না করলেই বিপদটা এখন আরো বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আর এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম নাজমুল হোসেন। ওনার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার ৮ নং বাঁশচড়া ইউনিয়নের বটতলা গ্রামে। উনি বর্তমানে গাজীপুরে একটি চাকরিতে কর্মরত রয়েছেন। আর এই ঘটনাটি ওনাকে দিয়েছেন ওনার অফিসেরই এক বড় ভাই, তার নাম হচ্ছে সোহেল রানা। এই সোহেল রানা ভাইয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। এই নবীনগর উপজেলার কানিকারা গ্রামে মূলত এই ঘটনাটি ঘটেছিল। আর ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 1980 থেকে 82-83 সালের মধ্যবর্তী কোন একটা সময় হবে আর কি। আর এই সোহেল ভাই এই ঘটনাটি ওনার ফুপার কাছ থেকে শুনেছিলেন। ওনার ফুপার নাম হচ্ছে ইসমাইল। কানিকারা গ্রামে একজন লোক, তার নাম হচ্ছে নুরু মিয়া। তো ওনার বাড়ি হাওর অঞ্চল হওয়ায় উনি বর্ষা মৌসুমে মাছ ধরতেন আর শীতের সময় কৃষি কাজ করতেন। তো ওনার এই কাজে সংসার তেমন একটা ভালো চলতো না, তাই উনি সিদ্ধান্ত নেন যে উনি কাঠের ব্যবসা করবেন। বাড়ি হাওর অঞ্চলে হওয়ার কারণে ওই হাওর অঞ্চলে কিন্তু কাঠ খুব একটা পাওয়া যেত না বলে ওই এলাকায় কাঠের চাহিদা কিন্তু ভালোই ছিল। নুরু মিয়া আর দুইজন মিলে শেয়ারে এই ব্যবসাটা করবেন, অন্য এলাকা থেকে কাঠ এনে ওই এলাকায় বিক্রি করবেন। বেশ অনেকবার নিয়েও আসছেন ওনারা, নৌকায় করে চলে যেতেন। ওনাদের নৌকাটা ছিল ইঞ্জিন চালিত নৌকা। তো নৌকার পাটাতনে তো সব কাঠ নেওয়া যায় না, কাঠ তো অনেক ভারী জিনিস। তো অনেক কাঠ আবার নৌকার দুই পাশে বেঁধে দিতেন, পানিতে ভাসতো, নৌকা চলতো, কাঠগুলো আগাতো। তো এইভাবেই কাঠগুলো নিয়ে আসতেন। একবার হয় কি, কুমিল্লায় যাবেন ওনারা, 10 থেকে 12 জন ওনারা নৌকায় উঠে পড়েন, প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রওনা হয়েছেন। তিতাস নদী ধরে একটা সময় কুমিল্লায় পৌঁছান। সেখান থেকে কাঠ সংগ্রহ করে নৌকায় লোড করেন, ঠিকঠাক মতো চলে আসেন। আসার পথে কোনো সমস্যা হচ্ছে না। তিতাস নদী ধরে আসছিলেন, আস্তে আস্তে তো তখন অনেক সময় লাগতো, নৌকাও ফুল লোড। ওনারা আসছিলেন, নদী পার হয়ে ওনাদের এলাকার যে খাল রয়েছে ওই খালের দিকে ঢুকেছেন। তো ওইটা এমন একটা খাল যে খাল এবং নদীর মিলনস্থল ওইটা। যখন ওনারা ফিরছিলেন তখন রাত শেষের দিকে হঠাৎ করে নুরু মিয়া সহ আরো অন্যান্য লোক দেখতে পান যে তাদের নৌকা এক পাশে চলে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে না, মানে এক সাইডে চলে যাচ্ছে। ঘটনা কি? তখন ওনারা দেখতে পান যে নৌকার ডান দিকে পানিতে আলোড়ন সৃষ্টি হয়েছে, অর্থাৎ পাক শুরু হয়েছে ওইখানে। আঞ্চলিক ভাষায় এই ধরনের পাক সৃষ্টি হওয়াকে পুডোর বলে। তো এরকম পুডোর সৃষ্টি হয়েছে। ওনাদের নৌকা ওই পাকে পড়ে গেছে, নৌকা তো ডুবে যেতে থাকে, ডুবেও যায়। নুরু মিয়া সহ আরো অন্যান্য যারা ছিল তারা বুঝতে পেরে ঝাঁপ দিয়েছে, সাঁতরে পাড়ে চলে আসে সবাই, কিন্তু নুরু মিয়া পানি থেকে আর উঠতে পারে না। কোথায় গেল কোথায় গেল। এদিকে পাকও কিন্তু থেমে গেছে, ওখানে কিছুই নেই।
আর ওটা তো খাল ছিল, খুব একটা গভীরও ছিল না। ওনারা যে এত রাত্রেবেলা কিভাবে খুঁজবেন, নৌকাও নাই এখন। ওই সময় ওনারা আসলে সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না, যেহেতু শেষ রাতের দিকেই সকাল পর্যন্ত অপেক্ষা করেন। আর লোকজনও তখন চলে আসছে। একটা কাঠের টুকরোও কিন্তু আর ভেসে নাই, মানে নৌকাও চলে গেছে, কাঠও চলে গেছে, নুরু মিয়ারও আর কোনো খোঁজ খবর নাই। নুরু মিয়াকে খোঁজা হয়, লোকজন আসে, জাল টাল ফেলা হয়, খোঁজা হয়, না পাওয়া যায় না। নুরু মিয়ার পরিবারকে বিষয়টা জানানো হয়, তারাও ওখানে এসে খোঁজাখুঁজি করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর যেটা হয় সেটা আসলে অনেকেই বুঝতে পারে নাই ঘটনাটা কি হবে আর কি। মোটামুটি 3 দিন পার হয়ে গেছে। হঠাৎ করে ভোরের দিকে নুরু মিয়া বাড়িতে এসে উপস্থিত। নুরু মিয়ার ওয়াইফকে যখন নুরু মিয়া ডাকাডাকি শুরু করেছে, দরজা খুলে নুরু মিয়াকে দেখে তো নুরু মিয়ার ওয়াইফ খুবই অবাক, আনন্দে আত্মহারা, স্বামী ফেরত এসেছে, বাচ্চা কাচ্চা তো তাদের বাবাকে ফেরত পেয়েছে, আনন্দে কান্নাকাটি শুরু করে দিয়েছে। 3 দিন পর আসছে নুরু মিয়া। সবাই জিজ্ঞেস করে কোথায় ছিলা, নুরু মিয়া তো বলে যে না ছিলাম আর কি এক জায়গায়, এখন কিছু বলা যাবে না। সকালবেলা উঠেই নুরু মিয়া বলে যে একটা গরু কিনতে হবে, চলে যায় গরু কিনতে, গরু কেনেও। এরপর কিছু লোকজনকে ডাকে যে সবাই আসো, ওই কাঠগুলো আমাদের আনতে হবে। তো কাঠ আনতে হবে কিভাবে, কাঠ তো পানিতে ডুবে গেছে, আর যেখানে ডুবেছে ওখানে তো কাঠ খুঁজে পাওয়ার কথা, কিন্তু তারা কিন্তু কোনো কাঠ খুঁজে পায়নি, নৌকাও খুঁজে পায়নি। নুরু মিয়া কোনো কথা বলে না, বলে চলো আমার সাথে। যখন মাগরিবের আজান হয়ে গেছে, অন্ধকার নেমে এসেছে, তখন নুরু মিয়া ওই যেই জায়গাটাতে আর কি নৌকা ডুবে গেছিল ওই জায়গাতে দাঁড়িয়েছিলেন আর কি, আরো বেশ কিছু লোকজন সেখানে ছিল। তখন নুরু মিয়া কি করেছেন, ওই গরুর গলা থেকে রশিটা খুলে দিয়েছেন। গরু কিন্তু অন্য কোথাও গেল না, সোজা পানির মধ্যে নেমে গেল। পানির মধ্যে নেমে পানিতে ডুব দিয়ে দিল। ওই গরু আর ভেসে উঠল না। হঠাৎ করে পানির মধ্যে এক ধরনের বড় বড় বুদবুদ সৃষ্টি হয়, শব্দও হচ্ছে। হঠাৎ করে পানির মধ্য থেকে তার নৌকা এবং কাঠ ভেসে ওঠে। এটা দেখে সবাই তো অবাক হয়ে যায়, কি ব্যাপার, এটা কি হলো? নৌকাটা কাঠ সমেত আস্তে 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 তীরে চলে আসে, যেখানে নুরু মিয়া সহ আর অন্যান্য লোক দাঁড়িয়েছিল। কি হইল না হইল নুরু মিয়া কাউকে কিচ্ছু বলে না। উনি আগের মতোই কাঠের ব্যবসা করতেছে ঠিকঠাক মতো। অনেক মানুষ জিজ্ঞেস করে, উনি কোনো উত্তর দেয় না, বিষয়টা উনি এড়িয়ে চলেন। কারো মানে এই সংক্রান্ত কোনো বিষয়ে উনি কাউকে কোনো কিছুর উত্তর দেন না। শেষ বয়সে এসে এই বিষয়টা উনি বলেছিলেন, ঘটনাটা কি হয়েছে। উনি বলেন যে উনি যখন ঝাঁপ দিয়েছিলেন, অন্যরা তো উঠে চলে গেছে, তো উনি ঝাঁপ দেওয়ার পর মনে হচ্ছে উনি আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যাচ্ছেন। হঠাৎ করে মনে হলো উনি নিঃশ্বাস নিতে পারছেন, আর তখন ওনার সেন্স আর কাজ করছে না, অর্থাৎ জ্ঞান হারিয়ে ফেলেছেন। ওনার যখন জ্ঞান ফেরত আসে তখন উনি দেখেন যে উনি পাটির মতো অর্থাৎ মাদুরের মতো কোনো একটা জিনিসের উপরে উনি শুয়ে আছেন। ওনার চতুর্দিকে বেশ কিছু লোক খুব উৎসুক দৃষ্টিতে তাকে দেখছে, আর সবগুলো লোকই লম্বা লম্বা, চেহারা মানুষের মতো হলেও চেহারার মধ্যে কিছু অস্বাভাবিকতা রয়েছে, যেমন মাথাটা অস্বাভাবিক রকমের লম্বা, চোখগুলো বড় বড়, এরকম আর কি। এর মধ্যে কি হয়, একজন লোক খপ করে নুরু মিয়ার হাতটা ধরে টেনে তুলে হাত ধরে টানতে টানতে সামনের দিকে নিয়ে যায়। দেখে সামনে একটা বিশাল প্রাসাদ। তো প্রাসাদের মধ্যে ঢুকতেই মনে হলো বাইরের থেকে ভেতরের জায়গা আরো বেশি বড়। তো ওর ভিতরে যখন ঢুকে পড়েছেন তখন দেখা গেল ওইখানে আরো বেশ কিছু মানুষের মতো অবয়ব রয়েছে। তারা বেশ বয়স্ক, গোল হয়ে বসে কোনো কিছুর পরামর্শ করছে। এর মধ্যে একজন বয়স্ক, মানে সবচেয়ে বয়স্ক, যে তার মাথার চুলগুলো লম্বা লম্বা সাদা সাদা, ওনারা কিছু একটা খাবার বেড়ে দিচ্ছিলেন আর কি একজন আরেকজনকে। তো ওই বয়স্ক লোকটা বলে, এদিকে আয়। এর কণ্ঠস্বরটা খুবই ভয়ঙ্কর রকমের, মানে কর্কশ। এদিকে আয়, এই বলে একটা বাটি হাতে ধরিয়ে দিয়েছে নুরু মিয়াকে। তো নুরু মিয়া বাটিটা হাতে নিয়ে দেখেন যে কলা এবং ভাত একসাথে চটকালে যেরকম হয় ওই রকম। বলে যে নে এটা খা, কি ক্ষুধার্ত।
নূর মিয়া কোনো কথা না বলে যখন এটা মুখে দিয়েছেন, মনে হলো এটা খুবই সুস্বাদু, উনি পুরোটা খেয়ে নেন। নেয়ার পর ওই বয়স্ক লোকটা বলতেছে যে শোন, এতক্ষণে তো বুঝতে পারছিস আমরা কিন্তু তোদের মতো মানুষ না, আমরা পানির জিন। আমরা এইখানে 400 পরিবার বসবাস করি, আমি এদের সর্দার। আমাদেরকে খারাপও মনে করার দরকার নাই, ভালোও মনে করার দরকার নেই। আমরা মানুষের ভালোও করি না, খারাপও করি না, আমরা আমাদের মতো থাকি। মূলত তোরা যখন এদিক দিয়ে যাচ্ছিলি, তোরা তো এর আগে অনেকবার গেছিস, তাতে তো আমাদের কোনো অসুবিধা হয়নি, কিন্তু তোরা যখন যাচ্ছিলি তখন আমাদের কিছু আত্মীয় স্বজন বেড়াতে আসতেছিল আমাদের এই জায়গায়। তো ওরা যখন পানির মধ্যে নেমেছে তখন ওখানে একটা পাক সৃষ্টি হয়েছে। এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা তোদের নৌকাকে এখানে নিয়ে আসছি বা তোকে ইচ্ছা করে নিয়ে আসছি। তো ওই পাকের মধ্যেই তোরা পড়ে গেছিস, আর নৌকাটাও ডুবে যায়। সবাই চলে যেতে পারলো, তুই যেতে পারিস নি, তুই চলে আসছিস, তোকে আমরা ইচ্ছা করে আনিনি। এখন তুই তো চলে আসছিস এখানে, নিয়ম অনুযায়ী তোকে আমরা ফেরত দিতে পারি না। তখন নুরু মিয়া তো খুব কাকুতি মিনতি করতে থাকে যে আমার কি দোষ বলেন, আমি তো কোনো মতে ব্যবসা বাণিজ্য করে একটু পরিবার নিয়ে বেঁচে থাকার চেষ্টা করতেছি। আপনি যদি আমাকে ফেরত না দেন, মেরে ফেলেন, আমার বউ বাচ্চাদের কি হবে? ওরা তো জানবেও না কখনো যে আমার কি হইল, আমাকে ছেড়ে দেন। একটা পর্যায়ে এসে বলে যে ঠিক আছে, যা, তোকে ছেড়ে দিব, তবে একটা শর্ত আছে, যেহেতু ছেড়ে দিব, তোর জীবনটা আমরা ফিরাই দিলাম, আমাদেরকে একটা জীবন দিতে হবে, তবে সেটা কোনো মানুষের জীবন না। তুই ফেরত গিয়ে একটা গরু কিনে এইটা যত দ্রুত সম্ভব তুই সন্ধ্যার পরে এখানে ছেড়ে দিবি, এটাই তোর কাজ। শর্ত কি মেনে নিলি? বলে জি, আমি মেনে নিলাম। তখন বলতেছে ঠিক আছে, তোর নৌকাও ফেরত দিব। তখন একজন লোককে ডাক দেয়, বলে এই যা তো, একে নিয়ে যা, দেখ তো ওর নৌকা কোনটা। এরপর নাকি নুরু মিয়াকে একটা জায়গায় নিয়ে যায়, দেখা যাচ্ছে সেখানে অনেকগুলো ভাঙাচোরা নৌকা পড়ে আছে, ইঞ্জিন চালিত ভাঙা বোট পড়ে আছে। অর্থাৎ এই নৌকাগুলো কোনো না কোনো ভাবে তারা নিয়ে এসেছিল বা এটা পানির তলদেশে চলে আসছে। ওইখানে একটা নৌকা দেখা যায়, যে নৌকার সাথে কাঠ রয়েছে, হুবহু অবিকৃত অবস্থাতেই রয়েছে, কোনো ভাঙাচোরা ছিল না ওই নৌকাতে। তখন বলে যে এইটা আমার নৌকা। তখন ওই বৃদ্ধ লোকটার কাছে আবারও নিয়ে যায় নুরু মিয়াকে। তখন ওই সাথে যে লোকটা গিয়েছিল আর কি, ওই জিনেদের মধ্যেই, বলে যে হ্যাঁ, ওর নৌকাও শনাক্ত করেছে। তখন ওই বৃদ্ধ লোকটা বলে যা, তুই এই গরু দেওয়ার পরে তুই এই নৌকাটাও সাথে সাথে ফেরত পেয়ে যাবি, তুই গিয়ে গরুর ব্যবস্থা কর। আর এখন চোখ বন্ধ কর, তুই চোখ খোলার পর দেখবি যে তুই তোর জায়গা মতো চলে গেছিস। আর এই ঘটনা তুই পারতপক্ষে কাউকে বলবি না। এই জগতের ঘটনাগুলো মানুষ জানলে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে বলে, তার অনেক ক্ষতি হয়ে যায়। তখন নুরু মিয়া বলে যে জি, আমি এটা পারতপক্ষে কাউকে বলবো না। তো নুরু মিয়া সেম কাজটা করেছিলেন। নুরু মিয়া চোখ বন্ধ করেছিলেন, ওনার কাছে মনে হচ্ছিল দ্রুত উপর দিকে উঠে আসছেন। প্রথম দিকে মনে হচ্ছে যে মানুষ উপর দিকে উঠে শাঁস, এক ধরনের বাতাস গায়ে লাগে শরীরে, ওরকম শাঁস শব্দ ওরকম শুনছেন। হঠাৎ করে মনে হয় তার শরীরে পানি লাগছে, অর্থাৎ পানির ভেতরে সে চলে আসছে। এরপর পানি থেকে উপর দিকে সে ভেসে ওঠে। এরপর দেখে সে একদম তীরে চলে আসছে, সে তীরে ওঠে, এরপর বাড়িতে চলে আসছে। এরপরে এই ঘটনা কিন্তু ওনার স্ত্রীকে উনি বলেননি, একদম শেষ বয়সে এসে উনি এই ঘটনাটা সবাইকে বলেছিলেন যে ওই সময় ওনার সাথে কি ঘটনা ঘটেছিল। তো আল্লাহর রহমতে পরবর্তীতে নুরু মিয়ার সাথে কোনো সমস্যা হয় নাই। উনি এখন জীবিত নাই, তবে উনি একদম যখন বার্ধক্যে চলে আসছেন, যখন বুঝছেন যে ওনার মৃত্যু খুব সন্নিকটে, বয়স অনেক হয়ে গেছে, আর বেশি দিন বাঁচবেন না, তখন ওনার কাছে মনে হয়েছে যে এই ঘটনাটা বলে যাওয়া উচিত। এরপরই মূলত এই ঘটনাটা উনি বলে গিয়েছিলেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম আশরাফুল ইসলাম। ওনার বাড়ি লক্ষ্মীপুর জেলার দত্তপাড়াতে। উনি বর্তমানে ওমানের রাজধানী মাস্কাটে রয়েছেন। মাস্কাট শহরের আল খায়ের মসজিদের পাশে রেড ট্যাগ বিল্ডিং রয়েছে, সেখানে একটি কোম্পানি রয়েছে যার নাম হচ্ছে ফান জোন। এই ফান জোন কোম্পানিতে উনি বোলিং
যেই এন্টারটেইনমেন্ট সেগমেন্টটা রয়েছে সেটাই কর্মরত রয়েছেন। ঘটনাটি মূলত উনি যেটা ফেস করেছেন 2018 সালের দিকে। উনি এখন যেমন ওমানে রয়েছেন, 2018 সালে উনি কাতারের রাজধানী দোহাতে ছিলেন। তো উনি যেই রুমে থাকতেন ওই রুমে কিন্তু আরও অনেকেই থাকতো। আর ওখানকার যে রুমগুলো, যেই বেডগুলো, এই বেডগুলো কিন্তু একতলা, দোতলা, তিনতলা হয়, চারতলাও হয়। আমরা অনেক সময় দেখেছি স্বল্প জায়গার মধ্যে এরকম বাংকার সিস্টেম যে বেডগুলো, এই বেডগুলো থাকে। তো প্রবাস জীবনে কিন্তু অনেকেই এই ধরনের বেডে অল্প জায়গার মধ্যে অনেকগুলো মানুষ বসবাস করেন। তো ওনারা যেখানে থাকতেন ওইখানেই ওই লক্ষ্মীপুরের বেশ কয়েকজন লোক তো ছিলেনই, কুমিল্লাতে বাড়ি এরকম আর একজন লোক ছিলেন আর কি। তার সাথে তার সম্পর্ক অনেক ভালো ছিল, সঙ্গত কারণে তার নামটা আমরা বলছি না। তো এই যে ছেলেটা, এই ছেলেটা কিন্তু খুব ভালো একজন ইলেকট্রিশিয়ান ছিল। ও যে কাজটা করতো সেটা হচ্ছে এসির যে লাইনগুলো, এই লাইনগুলোর কাজ করতো। বড় বড় যে সমস্ত শপিং মলগুলো রয়েছে, বহুতল ভবন রয়েছে, সেখানে কিন্তু আলাদা আলাদা এসি না লাগিয়ে একটা সেন্ট্রাল এসি করা হয়। আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি যে ওই এসিগুলোর বাতাস পাস হওয়ার জন্য বা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য একদম স্টিলের পাইপের মতো, চ্যাপ্টা পাইপের মতো করা হয়। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি ওই চ্যাপ্টা পাইপের নিচে আবার ফলস সিলিং লাগিয়ে দেওয়া হয়, যার কারণে কিন্তু ওই পাইপগুলো আমাদের চোখের সামনে ওভাবে দৃষ্টিগোচর হয় না। আমরা বাংলাদেশেও কিন্তু এটা দেখি, তো বিদেশে এরকম রয়েছে। এই কাজগুলো মূলত সে করত। এছাড়াও বিল্ডিংয়ের ভেতরে যেই ইলেকট্রিক লাইনগুলো, এই লাইনের কাজও সে করত। একদিন হয় কি, সে কাজ শেষ করে বাড়িতে আসছে প্রতিদিনের মতো, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তো ওনাদের রুমে ওই সময় টোটাল 6 জন ছিলেন, সবাই তো ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে রাতের বেলা সে গোংরানোর মতো শব্দ করছে। অনেক সময় বোবায় ধরলে যেরকম শব্দ করে অনেকে, ওরকম করছে। তো এরকম শব্দ পাওয়ার পর এই যে আশরাফুল ইসলাম ভাই, উনি রুমের লাইট জ্বালিয়েছেন। লাইট জ্বালানোর পর উনি তার কাছে যান, ডাকাডাকি করেন। এরপর উনি স্বাভাবিক হয়। সে বলে যে মনে হচ্ছে তার পিঠের নিচে খুব ব্যথা অনুভূত হচ্ছিল, এই জন্য সে এরকম করছিল। তো যাই হোক, সে এরপর আবার ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই রুমের মধ্যে বিকট জোরে একটা সাউন্ড হয়। এই সাউন্ডে রুমের সবাই ঘুম থেকে উঠে যায়। সবাই ঘুম থেকে উঠে লাইট জ্বালিয়ে দেখে ওনাদের খাওয়ার যে হাঁড়ি পাতিলগুলো রয়েছে, এই হাঁড়ি পাতিলগুলোর মাঝখানে সে এসে পড়ে রয়েছে। আর তার পিঠে চাবুক দিয়ে পেটালে যেরকম দাগ হয়ে যায়, বা বেত বা রড দিয়ে পেটালে যেরকম দাগ হয়ে যায়, ওরকম দাগ। ঘটনা কি, হঠাৎ করে সে এরকম অবস্থা, সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে। তারপর তার জ্ঞান ফেরানো হয়। ওই রাত্রেই মসজিদের হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। উনি কিছুটা ঝাড়ফুঁক করে দেন। এরপরে তাকে বাসায় নিয়ে আসা হয়। তো ওই সময় কাতারের দোহাতে যেই জায়গাতে ওনাদের বাসা ছিলেন, সেটা হচ্ছে এই দোহার জায়দা টাওয়ার নামে একটা টাওয়ার রয়েছে, অর্থাৎ ভবন রয়েছে। তো ওইটার পাশে ওনাদের থাকার জায়গা ছিল। পরের দিন সে ডিউটিতে যায় নাই, ছুটি নিয়েছিল। এরপরে ডিউটিতে গিয়েছে। ডিউটিতে যাওয়ার পর আবার যখন ফেরত আসছে, গভীর রাত্রে সে আবার ওরকম গোংরানোর আওয়াজ করেছে। এরপর যখন আশরাফুল ইসলাম ভাই সহ আরো অনেকে লাইট জ্বালিয়ে তার কাছে গিয়েছেন, কি হয়েছে কি হয়েছে, তো সে বলছে যে কেউ নাকি তার গলা চেপে ধরেছে, আর এই কারণেই এরকম সমস্যা হচ্ছে। তো ওই রাত্রে আবারও সে ঘুমিয়ে যায়, আর তেমন কোনো সমস্যা হয়নি। তবে প্রতি রাত্রেই এই ধরনের সমস্যা দেখা যাচ্ছিল। এক রাত্রে যেটা হয়, মানে এটা তার ভাষ্য অনুযায়ী, সেটা হচ্ছে সে ঘুমিয়েছিল, হঠাৎ করে দেখলো যে তার ঘুম ভেঙে গেছে, এবং ঘুম ভাঙার পর সে দেখে যে ওই রুমের যে দরজা, এই দরজা খুলে গেল একা একাই। সাদা জুব্বা পরা একটা লোক, সাধারণত অ্যারাবিয়ানরা যে লম্বা জুব্বাগুলো পরে না, ওই রকম জুব্বা, মাথায় টুপি নাই, তার দাড়িও নাই, একটা যুবক বয়সী একজন মানুষ, তার চোখগুলো অনেক বড় বড়। সে ওই রুমে প্রবেশ করলো, আর রুমে প্রবেশ করার পরপরই ওই ছেলেটার গলা চিপে ধরলো। গলা চিপে তাকে তার যেই থাকার জায়গা সেখান থেকে বের করে ছুঁড়ে মেরেছে আর এক জায়গায়।
সে আর এক জায়গায় গিয়ে পড়েছে। এরপর ওখান থেকে উঠে নিয়ে আর এক জায়গায় ছুঁড়ে মেরেছে। এই যে তাকে ছুঁড়ে ছুঁড়ে মারছে, সে ব্যথা পাচ্ছে, অথচ ওই রুমের মধ্যে কিন্তু আরো 5 জন ছিল, সে সহ 6 জন। এই 5 জনের কেউ কিছুটা টের পাচ্ছে না। সকালে যখন ওনারা ঘুম থেকে উঠেছেন, তারা দেখছেন যে এই ছেলেটা তার ঘুমের জায়গাতেই শুয়ে আছে, তার কোনো নড়াচড়া নাই। চিন্তা করেছে যে হয়তো তার শরীর খারাপ লাগছে এই জন্য। তো ওই সময়ে তারা ডাকেন নাই। দুপুরের দিকে তারা যখন লাঞ্চ করার জন্য আসছেন, যেহেতু তাদের ওই সময় যেখানে ওই দোহার যেখানে কাজ ছিল, থাকার জায়গাটা একদম কাছাকাছি, তো দুপুরে লাঞ্চ করার জন্য আসছেন, তখনও দেখেন সে ঘুমাচ্ছে। এরপর তারা যখন তাকে ডাকাডাকি শুরু করেছে, কোনোভাবেই তো তাকে আর উঠানো যায় না, তখন ওরা বুঝতে পারে ওর সাথে ভালো কিছু হয় নাই। এদিকে তার পরিবারকে তো বিষয়টা জানাতে হবে, এই অবস্থা কি করবেন, কোম্পানিতেও জানাতে হবে। তার পরিবারের ফোনে যখন ফোন দেওয়া হয়, ওই হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যেই মেসেঞ্জার বা যেভাবে সে যোগাযোগ করতো আর কি, তখন তারা জানালেন যে তাকে দ্রুত যেন হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। হসপিটাল থেকে যখন তাকে রিলিজ করা হয়, প্রতিনিয়তই নাকি একই সমস্যা হতো। আর এই যে তাকে যে এক জায়গা থেকে আরেক জায়গা ছুঁড়ে ফেলতো, এটা কিন্তু অন্যরা কেউ বুঝতেই পারতো না। এক রাতে হয় কি, সে জেগেছিল, কারণ হচ্ছে তার একটা ধারণা ছিল যে এই লোকটা আসে রাত 2:30টার দিকে, সে রাত 2:30টা পর্যন্ত জেগে থাকবে, সে দেখবে যে সে আসে কিনা। সে জেগে আছে। এক রাত্রে দেখে যে দরজা একা একাই খুলে গেল, তবে এইবার 3 জন আসলো, সামনের দিকে 2 জনের, পেছনের দিকে ওই লোকটা, যেই লোকটা প্রতি রাত্রে এসে তার উপর নির্যাতন করে। তো ওরা ঢুকেই সালাম দিল ওই ছেলেটাকে, সেও সালামের উত্তর নিল। তখন একজন বলছে যে এই যে 3 জন আমাদেরকে দেখছে, আমরা 3 জন আপন ভাই, আমি এদের মধ্যে বড়, আর তোমার উপর যে নির্যাতন করছে সে আমার ছোট ভাই। তুমি একটা ভুল করে ফেলেছিলে, সেটা হচ্ছে তুমি একটা বিল্ডিং এ কাজ করছিলে, তুমি যখন বিল্ডিং কাটার জন্য একটা মেশিন ব্যবহার করছিলে, ওই জায়গাতে আমার এই ছোট ভাইয়ের ছেলে খেলাধুলা করছিল, হঠাৎ করে ওই মেশিনটা লেগে ওর হাতের একটা জায়গায় কেটে যায়। আর ও তো ছোট, কান্নাকাটি করছে, ওর রক্ত বের হয়েছে। এটা দেখার পর বাবা হিসাবে তো তার মেজাজ স্বাভাবিকভাবেই ঠিক থাকবে না, যদিও বা তুমি এটা ভুল করেছো। আর এই কারণেই ও তোমার উপর এসে এইভাবে নির্যাতন করছে। ওকে সাথে নিয়ে এসেছি, ওর তরফ থেকে আমরা ক্ষমা চাচ্ছি, আমরা ওকে বুঝাবো, আশা করি ও তোমার উপর আর এরকম কাজ করবে না। এই বলে তারা 3 জন চলে যায়। কিন্তু সমস্যা হয় কি, যে 2 দিন ঠিক থাকলেও 3 দিনের দিন বা তৃতীয় রাত থেকে আবার একই সমস্যা। চতুর্থ রাতে আবার ওই বড় ভাই একাই আসে, এসে তাকে বলে যে আমার এই ভাইটা অত্যন্ত জেদি প্রকৃতির, আমার মা বাবাও ওকে আসলে ওইভাবে মানাতে পারে না, আসলে তার সন্তানের হাত কেটে গেছে, রক্ত বের হয়েছে, ও কোনোভাবে মানতে চাচ্ছে না। এখন একটাই পরামর্শ দেই, তুমি বাড়িতে চলে যাও, তুমি বাড়িতে গেলে ও আর তেমন কোনো ক্ষতি করতে পারবে না, আমরা কথা দিচ্ছি যে ওকে সশরীরে তোমার কাছে গিয়ে আর নির্যাতন করতে দেব না ইনশাল্লাহ। এখন এই কথা শোনার পর ওই ভাই কিন্তু বলছেন যে আমি কিভাবে বাড়িতে যাব, 5 লক্ষ টাকা ঋণ করে আমি আসছি, এখনো ঋণের টাকা শোধ হয় নাই, আমি বাড়িতে গেলে এই টাকা আমি কিভাবে শোধ দেব। তখন তারা বলছেন যে আসলে তোমার বাঁচার জন্য এই একটা উপায়ই আছে, তোমার ঋণের টাকা শোধ তো আমরা দিতে পারবো না, এই পরামর্শটাই দিই, তুমি চলে যাও। এরপর নাকি উনি চলে আসেন, দেশে চলে আসেন। বর্তমানে উনি অলিম্পিক যে কোম্পানি রয়েছে এখানে কর্মরত রয়েছেন। দেশে আসার পর ওনার সাথে ওই ধরনের কোনো সিরিয়াস ঘটনা না ঘটলেও এখনো নাকি ঘুমের মধ্যে ওই অবয়বটা তাকে ভয় দেখায়, এছাড়া অন্য কোনো সমস্যা তার নেই। এই যে আশরাফুল ভাই, উনি আমাদেরকে এটাও জানিয়েছেন যে কাতারে নাকি অনেক বড় বড় ভবন রয়েছে যেখানে প্যারানর্মাল সমস্যার কারণে অনেক বিল্ডিংই ফাঁকা পড়ে থাকে, সেখানে কেউ থাকে না বা থাকতে পারে না। আর যে ওমানে যে উনি আছেন সেখানেও নাকি এরকম অনেক ভবনই রয়েছে, তৈরি করা হয়েছে, বাট সেটা আর ব্যবহার করা যাচ্ছে না এই ভুতুড়ে সমস্যার কারণে।
আরেকটা ব্যাপার, সেটা হলো এই যে এই ছেলেটাকে প্রতিনিয়ত এই যে নির্যাতন করছিল, রুমের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা ছুঁড়ে ফেলছে, এইটা শুধু একবারই বুঝতে পেরেছিলেন যখন ওই যে হাড়ি পাতিলের উপর পড়েছে, ঠন ঠন আওয়াজ হয়েছে, ওনারা উঠে পড়েছে। এছাড়া এই যে রুমে এক জায়গা থেকে আরেক জায়গা ছুঁড়ে মারছে, তাকে নাকি এক জায়গা থেকে আরেক জায়গা ছুঁড়ে মারলে অনেকের গায়ের উপরও যায় পড়তো, কিন্তু তারা কেউ কিচ্ছুটা টের পেত না, একদম স্বাভাবিক, তারা কিছুই বুঝতে পারতো না। এমনটাই হতো। যাক, আল্লাহর রহমতে এটার থেকে সে অনেকটাই ভালো আছে, অন্য একটা চাকরি করছে, আল্লাহ তাকে ভালো রেখেছেন। আল্লাহর কাছে দোয়া করি যে উনি পরিপূর্ণভাবে এই সমস্যা থেকে নিষ্কৃতি পান। যতটুকু তার সাথে সমস্যা আছে, আল্লাহ যেন এই সমস্যা থেকেও তাকে নিষ্কৃতি দেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারে থার্ড সিরিজের 175তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা এমন একজন ব্যক্তির কাছ থেকে পেয়েছি, উনি এমন একটা প্রফেশনে নিয়োজিত রয়েছেন। এই ধরনের প্রফেশনে নিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে আমরা ঘটনা খুবই কম পাই। আমরা বিভিন্ন জায়গায় এক্সক্যাভেটর মেশিনগুলো দেখেছি, যেটা অনেকেই আমরা ভেকু মেশিন বলে চিনি। পুকুর খনন করা, রাস্তা বাধাই করা, ট্রাকে বা বড় বড় কোনো একটা জায়গায় মাটি লোড দেয়া বা বালি লোড দেয়া, এই কাজগুলোতে কিন্তু আমরা এখন অহরহ এই ভেকু মেশিন বা এক্সক্যাভেটর মেশিন দেখছি। দিন রাত 24 ঘন্টা এই এক্সক্যাভেটর মেশিন কাজ করছে এমন অনেক জায়গায় কিন্তু রয়েছে। একাধিক অপারেটর থাকে যারা রোস্টার ডিউটি করে এই মেশিনগুলো চালায় আর কি। তো আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, উনি এই প্রফেশনে রয়েছেন। ওনার নাম মোহাম্মদ আলী জিন্নাহ। ওনার এই ঘটনাটি দুটি ভাগে বিভক্ত। একটি অংশ ওনার বাবার সাথে ঘটেছিল। ওনার বাবা পেশায় একজন গ্রাম পুলিশ, তার নাম মোহাম্মদ আমির হোসেন। আর এই মোহাম্মদ আলী জিন্নাহ ভাইয়ের বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার রানী গ্রামে। এখন যে মাস চলছে, অর্থাৎ নভেম্বর মাস, এখন থেকে প্রায় 6-7 মাস আগে এই ঘটনাটির সূত্রপাত হয়। অর্থাৎ 2025 সালে এই ঘটনাটির সূত্রপাত হয়। ওনার বাবা ডিউটিরত অবস্থায় স্ট্রোক করেন, তবে এটা মিনি স্ট্রোক ছিল। আর এই স্ট্রোকের ফলে তার বাম পা অবশ হয়ে যায়। ডাক্তারের চিকিৎসায় কোনোভাবে কোনো ফল হচ্ছিল না। এইভাবে 7-8 দিন কেটে যায়। এরপর কবিরাজের মাধ্যমে ঝাড়ফুঁক করানো হয়। কবিরাজ একটা বিষয় বলেন, সেটা হচ্ছে ঝাড়ফুঁকের কাজ হবে না, কারণ আগেই ডাক্তারের চিকিৎসা করানো হয়েছে আর শরীরে সুই ফুটানো হয়েছে, যার কারণে নাকি এই জিন ভূত রিলেটেড কোনো চিকিৎসা এখন তার শরীরে ওভাবে কাজ করবে না। কবিরাজ এটা জানান যে যদি জিন ভূত রিলেটেড কোনো সমস্যা হয় বা কালো জাদু সংক্রান্ত কোনো সমস্যা হয়, কেউ যদি শরীরে সূচ ফুটায় বা শরীরে কৃত্রিম কোনো অংশ নিয়ে থাকে, যেমন হার্টে কেউ রিং পরালো অথচ তার কালো জাদুর সমস্যা সে বুঝতে পারে নাই, তাকে চিকিৎসা করালেও এইটার ফলাফল নাকি খুব স্লো হয়, এটাই কবিরাজ জানান। তো এই বিষয়টা যখন কবিরাজ জানিয়েছেন, এখন কি করা যায়? এই যে জিন্নাহ ভাই, ওনার সম্পর্কে একজন নানি রয়েছেন যিনি কবিরাজি চিকিৎসা করেন, তো তার কাছে নিয়ে যাওয়া হয়। সেই নানির কাছে কিছু জিন ছিল। সেই জিনদের মাধ্যমে খবর নিয়ে নানি জানান যে এই যে ওনার বাবা মোহাম্মদ আমির হোসেন সাহেব, উনি তো গ্রাম পুলিশ, ওনার আব্বু ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা অফিসে যাওয়ার সময় যে রাস্তাটা ব্যবহার করেছিলেন, ওইখানে নাকি একটা জিন ছিল, তার উপরে পা দিয়ে ফেলেছিলেন। আর এই কারণে ওই জিনটা তার উপর খুবই রাগান্বিত হয়ে তার বাম পাটি অবশ করে দিয়েছে। এরপরে ওই নানি জানান যে এই জিনটা এখন নাকি তার বাবার পরে, অর্থাৎ জিন্নাহ ভাইয়ের বাবার পরে জিন্নাহ ভাইয়ের উপরও ক্ষতি করার জন্য রেডি হয়ে আছে। কি করা যায়? আরো ভালো কবিরাজের সন্ধানে ওরা বের হয়েছেন। এরপর একজনকে পেয়েও গেছেন, তার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন। উনি ওনার মতো করে চিকিৎসা করেছেন। তবে ওনার বাবার সাথে নতুন করে কোনো ঘটনা না ঘটলেও ওনার বাবার পাটা কিন্তু এখনো ঠিক হয়নি।
ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার বাবাকে দ্রুত সুস্থতা দান করুন। এবার আসি ওনার সাথে যে ঘটনাটা ঘটা শুরু হলো। এখন ওনাকে তো কাজ করতে হবে, এটাই উনি শিখেছেন, এটার উপর এখন ওনার আয় রোজগার নির্ভর করছে আল্লাহর ইচ্ছায়। উনি একটা কাজ পান, ওই কাজের সুবাদে উনি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার একটা এলাকায়, সেটা সলঙ্গা বলে আর কি, ওই সলঙ্গা এলাকায় একটা পুকুর খননের কাজে যান। ওই পুকুরটা ছিল একটা বিলের মধ্যে, ওখানে মাছ চাষ করা হবে, তো ওই জন্য ওখানে একটা পুকুর খনন করা হবে। ওই বিলের নাম স্থানীয় লোকজনেরা বাপ মরা বিল বলে থাকে। কি কারণে এটার নাম বাপ মরা বিল, এটা অবশ্য জিন্না ভাই ঠিকঠাক মতো বলতে পারেন নাই। ওইখানে যখন পৌঁছেছেন তখন পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। ওনারা যে কাজগুলো করেন, এই কাজগুলো কিন্তু দিন রাত সবসময় করেন, চেষ্টা করেন আর কি, যেহেতু একটা সময় থাকে যে এই সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে, চেষ্টা করেন যে দ্রুত সময়ের মধ্যে কাজটা শেষ করলে আর একটা কাজ পাবেন, সেই কাজটা করবেন। ঘটনাটি শুরু হয় মূলত সন্ধ্যা থেকে, যখন ওনারা সেখানে পৌঁছেছেন। ওখানে একটা পুকুর ছিল, ওই বিলের মধ্যে কিন্তু বেশ কিছু পুকুর ছিল যেগুলো মাছ চাষ করার জন্য খনন করা হয়েছিল। তো ওখানে একটা পুকুরের পাশে ছোট্ট কুঁড়ে ঘর রয়েছে। এই কুঁড়ে ঘরেই এই জিন্না ভাই আর ওনার একজন সহকারীকে থাকার ব্যবস্থা করা। ওনার সাথে একজন সহকারী ছিল। বিলের মাঝখানে কিন্তু কোনো ঘর বাড়ি নাই, আর যেগুলো আছে সেগুলো অনেক দূরে দূরে, ওগুলো হেঁটে যেতেও প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। চারদিকে শুধু পুকুর আর পুকুর। ওখানে যখন সন্ধ্যার দিকে পৌঁছেছেন, মাগরিবের আজানের একটু আগে, যখন ওই কুঁড়ে ঘরের মধ্যে ঢুকবেন, তখন জিন্না ভাই দেখেন একটা কালো ছায়ার মতো কিছু একটা ঘরের সামনে দিয়ে চলে গেল। তখনও কিন্তু চারদিকে আলো আছে, মাগরিবের আজান হয়নি তখনও, হবে হবে ভাব বা এখনই আজান দিবে এমন একটা অবস্থা। তো উনি কিন্তু এটা স্পষ্ট দেখেছেন। উনি শুধু দেখেছেন, ওনার সহকারী দেখেছেন কিনা এই বিষয়টা জানার জন্য যখন সহকারীকে বলেছেন যে এই কিছু কি দেখলা নাকি, সামনে দিয়ে কিছু একটা গেল, তো উনি বলেন যে না, তো আমি তো কিছু দেখিনি। তখন উনি বুঝতে পারলেন, অর্থাৎ জিন্না ভাই বুঝতে পারলেন যে এই কালো ছায়ার মতো জিনিসটাকে উনি শুধু একাই দিয়ে দেখেছেন। এরপর আবার মনে হলো যেহেতু উনি একাই দেখেছেন, হয়তো চোখে ভুল টুল দেখেছেন। সন্ধ্যার পর থেকে ডিউটি শুরু করলেন। রাত তখন 10টা কি 10:15টার মতো বাজে আনুমানিক। হঠাৎ করে আশপাশ থেকে পাখির কিচির মিচির আওয়াজ এই জিন্না ভাই শুনছেন। আশেপাশে তুমি কোনো পাখি দেখতে পান না, সন্ধ্যার পরে বা এই রাতের বেলা তো পাখি থাকার কথাও না। আশেপাশে গাছ গাছালি তো দেখা যাচ্ছে না বিলের মধ্যে, তো পাখি আসবে কোত্থেকে? এরকম আওয়াজ কিন্তু উনি শুনছেন, পাখির আওয়াজ। তারপর উনি কাজ করে যাচ্ছেন। রাত আনুমানিক তখন 1:30 কি 2টা বেজে গেছে। হঠাৎ করে গাড়ির ইঞ্জিনে কিছু সমস্যা হচ্ছিল। উনি ভাবলেন যে ইঞ্জিনে সমস্যা হতেই পারে। উনি গাড়িটা ওই সময় বন্ধ করে সবকিছু চেক দিচ্ছিলেন যে ঠিকঠাক আছে কিনা। তো উনি দেখলেন যে না, সবই তো ঠিকঠাক আছে আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে। আর যখন কেউ একজন গাড়ি চালায়, কাছাকাছি সহকারী কিন্তু থাকে। আবার সহকারী যখন গাড়ি চালায় তখন কিন্তু মেইন যিনি অপারেটর তিনিও থাকেন, ইনস্ট্রাকশন দিতে হয়। ওই সহকারীকে উনি বললেন যে তুমিও দেখো তো গাড়ি ঠিকঠাক আছে কিনা। উনিও চেক করলেন, উনি বললেন না, গাড়ি তো ঠিকঠাক আছে। এরপর জিন্না ভাইয়ের মনের মধ্যে একটু খটকা লাগে যে অস্বাভাবিক কোনো কিছু মনে হচ্ছে শুরু হচ্ছে ওনার সাথে। এখন এই যে গাড়িটা তো অনেকক্ষণ চালিয়েছেন, এখন মনে হলো যে এখন গাড়িটা বন্ধ করে ঘুমানোর জন্য যাই। ওনারা ঘুমানোর জন্য চলে যান। রাতের খাবার দাবার কিন্তু কাজের মাঝখানে খেয়ে ফেলেছেন আর কি। ওনারা যখনই সে কুঁড়ে ঘরের মধ্যে ঢুকেছেন, হঠাৎ করে মনে হলো কুঁড়ে ঘরের চালের উপর কে যেন ঢিল মারলো। আশেপাশে আধা ঘন্টার রাস্তা, পায়ে হাঁটা পথ, এর মধ্যে মানুষের কোনো অস্তিত্ব নাই। আর এই যে এই রাতের বেলা তো কেউই নেই। এত রাতের বেলা কে এই চালের উপর ঢিল মারলো? ঢিল মারার পরপরই চারপাশ থেকে গোংরানির আওয়াজ শুরু হলো। মনে হচ্ছে কোনো কিছু গোংরাচ্ছে আর ওই কুঁড়ে ঘরে চতুর্দিকে ঘোরাফেরা করছে, ঘুরছে আর গোংরাচ্ছে। সাউন্ড যে আস্তে 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 চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে, এটা কিন্তু ওনারা ঘরের ভিতর থেকে দুজনই বুঝতে পারছিলেন। তখন জিন্না ভাই কি করেছেন, ওনার মোবাইলে সূরা বাকারা চালিয়ে দিয়ে শুয়ে পড়েছেন। এরপর মনে হলো সেই গোংরানির আওয়াজটাও থেমে গেল। বোঝা গেল যে কোনো একটা অশরীরী এখানে থাকলেও এখন আর নাই।
দ্বিতীয় দিন ঠিকঠাক মতো কাজ করছেন, স্বাভাবিকভাবে কেটে যায়। দিন কেটে যাওয়ার পর যখন রাত আসে, রাত তখন 9টা কি 9:30টার মতো বাজে আর কি, তখন ওনারা রাতের খাওয়া দাওয়া করতে বসেছেন সেই ঘরের ভিতরে। আর খাবার দাবার কিন্তু ওই যে মালিক যিনি যিনি এখানে কাজটা করানোর জন্য নিয়ে আসছেন উনি বন্দোবস্ত করেন আর কি। খাওয়া দাওয়া ঠিক অর্ধেক হয়েছে। এই খাওয়া দাওয়া ঠিক যখন অর্ধেক হয়েছে তখন মনে হলো চালের পর আবার ধরাম করে একটা ঢিল পড়লো। ওরা দ্রুত খাওয়া দাওয়া শেষ করে ঘর থেকে বের হয়ে গাড়িতে চলে যান। এরপর ওনাদের যিনি মহাজন তাকে জানান যে এরকম ঘটনা ঘটতেছে, আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব। তো মহাজন ফোনে সাহস দেন, জানে না এইভাবে কি আসা যায়, অনেক জায়গায় তো এরকম কাজ করতে হয়, সাহস করে কাজ করো, কাজটা শেষ করো, যেহেতু আসছো এদিকে শেষ করেই আসো। মহাজন যেহেতু বলছেন কি আর করা, তার কথা মেনে আবারও কাজ শুরু করেছেন। তখন অবশ্য সহকারী দিয়ে জিন্না ভাই গাড়িটা চালাচ্ছিলেন, অর্থাৎ ওনার যে এক্সক্যাভেটর সেটা অপারেট করাচ্ছিলেন, আর উনি পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছেন। উনি হঠাৎ করে দেখেন পুকুরের পাশ দিয়ে বিশাল বড় মোটা একটা সাপ ওনার পায়ের দিকে উঠে আসলো। উনি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করেছেন, তখন উনি দেখেন আশেপাশে কিছু নাই। তখন উনি বেশ ভয় পান যে ওনার কাছে তো মাত্রই মনে হলো এরকম কিছু একটা। এরপর উনি আবার ওই গাড়ির কাছে চলে আসেন, সহকারীকে বলেন যে তুমি বসো, এবার আমি গাড়ি চালাই। তখন ওনার সহকারী নিচে নামে নাই, গাড়ির পাশেই দাঁড়ানো, মানে যখন এটা ডানে বায়ে মোড় নেয়, মুভ করে, তখন কিন্তু একজন পাশে চাইলে দাঁড়িয়ে থাকতে পারে, বিশেষ একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে। তো ওনার সহকারী ওইখানে দাঁড়িয়েছিলেন আর কি। তো দুজনই ওনারা হঠাৎ করে তীব্র বিশ্রী মাংস পচা গন্ধ ওনাদের নাকে এসে লাগে। ঘটনা কি, এখানে এরকম গন্ধ কোত্থেকে আসলো? রাত তখন 3টারও বেশি বাজে। ওনারা দুইজনই দেখেন ওই পুকুরের কাছে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। এই এক্সক্যাভেটরে কিন্তু লাইট থাকে, ওই লাইটের যে আলোটা এটা অনেক দূরে না গেলেও আশেপাশে বেশ খানিকটা জায়গা কিন্তু দেখা যায়। আর আবছা আলো যতটুকু ওই পুকুরের কাছে পড়ছে তাতে মনে হচ্ছে এরকম কালো একটা জিনিস দেখা যাচ্ছে। জিন্না ভাই জানতেন যে এই ভূত প্রেত লোহা জাতীয় জিনিস দেখে ভয় পায়, যেহেতু এক্সক্যাভেটর মেশিনটা পুরোটাই ভারী লোহার তৈরি, এই কারণে হয়তোবা ওই জিনিসটা কাছে আসতে পারছে না। ওনার এই গাড়িতে কিন্তু একটা বক্স সিস্টেম করে রেখেছিলেন, যেহেতু রাতের বেলা কাজ করতে হয় আর বিনোদনেরও দরকার হয়, অনেক সময় গান ছেড়ে দেন, আবার অনেক সময় কোরআন তেলাওয়াতও ছাড়েন। এখন তো গান ছাড়লে হবে না, সূরা বাকারা চালিয়ে দেন। এরপর দেখে গেল ওই অবয়বটা এখন আর নাই, আর ওই দুর্গন্ধটাও এখন আর নাই। তবে এইখানে যেই ব্যাপারটা হলো সেটা হচ্ছে চমৎকার একটা সুঘ্রাণ ওনাদের দুজনের নাকেই ভেসে আসলো। কোথা থেকে সুঘ্রাণ আসলো বুঝতে পারলেন না, হয়তোবা সূরা বাকারা তেলাওয়াত করছিলেন সবাই, কোনো ভালো জিন ওখানে চলে এসেছিল। তখন গাড়ি বন্ধ করে আবার ওই রাতের বেলায় মহাজনকে ফোন দিয়েছেন, সব ঘটনা বলছেন। তখন মহাজন বলছেন যে আজকের মতো কাজটা বন্ধ করে ঘুমায় পড়ো। ওনারা মেশিন বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছেন। ওই রাত্রে তেমন কোনো ঘটনা ঘটেনি। দিনের বেলা অর্থাৎ তৃতীয় দিন একই রকম ভাবে দিনটা পার হয়ে যায়। রাতের বেলা যখন কাজ করতে গিয়েছেন, রাত ওই 2টা কি 3টা হবে, এই সময় হঠাৎ করে খুব বিশ্রী দুর্গন্ধ নাকে আসছে। আর তখন দুজনেই দেখছেন পুকুর পাড়ে কালো ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। ওই অবস্থাতে আবার ওই রাতের বেলা মহাজনকে ফোন দিয়ে বলছেন যে মহাজন আর কাজ করতে পারবো না, আমরা সকালে চলে আসবো। এই ঘটনা আমরা এখনো চোখের সামনে জিনিসটাকে দেখতেছি। চতুর্থ দিন ওনারা ওখান থেকে চলে আসেন। তবে আসার সময় স্থানীয়দের কাছে জিজ্ঞেস করেছিলেন যে এখানে ওনারা ভয়ের কোনো কিছু দেখেছেন কিনা। স্থানীয় যারা ছিলেন ওনাদের সাথে কথা বলেছেন। স্থানীয়রা জানান যে আজ পর্যন্ত ওই বিলে ওনারা রাতের বেলা অনেকবারই গিয়েছেন, মাছ টাছ ধরেছেন, বর্ষাকালে শীত মৌসুমে গিয়েছেন যখন শুকনো থাকে, ওনারা কোনো কিছুই এরকম দেখেন নাই। এই পুকুরের পাশে সবসময়ই পাহারা থাকে। এখন বেশ কয়েকদিন হলো নাই। যিনি পাহারায় থাকেন তার সাথেও কথা হয়েছে, তিনিও বলেছেন যে উনি কখনো এখানে এরকম কোনো কিছু দেখেন নাই। এই বিষয়টার সাথে জিন্না ভাই ওনার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনার একটা মিল খুঁজে পান। কেননা ওনার সেই নানি বলেছিলেন যে ওনার বাবা ওই যে যেই জিনের গায়ে পা দিয়েছিল সেই জিনটা নাকি এই জিন্না ভাইয়ের উপরও কোনো কারণে ক্ষিপ্ত। জিন্না ভাই ধারণা করেন হয়তোবা সেই জিনটা এই জায়গাতেও চলে এসেছে ওনাকে ভয় দেখানোর জন্য বা ক্ষতি করার জন্য। আল্লাহর রহমতে পারেনি।
তো এটাই ছিল ঘটনা। ওনার বাবার অবস্থা তো এখন একই রকম রয়েছে, আর উনি ঠিক নিশ্চিতভাবে বলতে পারেন না যে ওই দিনটাই এখানে এসেছিল কিনা। তবে এখনো উনি আতঙ্কে থাকেন যে হঠাৎ করে সেই জিনটা আবারও চলে আসতে পারে তার সামনে। ধন্যবাদ জানাচ্ছি জিন্না ভাইকে। আমরা দোয়া করি আপনার এই সমস্যাগুলো আল্লাহ দ্রুত সমাধান করুন। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, উনি একজন নৌবাহিনীর সদস্য। ওনার কয়েকটি ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। উনি বর্তমানে খুলনাতে রয়েছেন। ওনার নাম বকুল। ওনার দেশের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৭ নং আউলিয়া পুকুর ইউনিয়নের বড়গ্রাম নামক গ্রামে। ওনার সাথে আমাদের দেখা হয়েছে যখন আমরা খুলনায় ফ্যান মিট করেছিলাম। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি উনি পেয়েছেন ওনার গ্রাম সম্পর্কে এক ভাগিনার কাছ থেকে। এই ঘটনাটি মূলত তার মামির সঙ্গে ঘটেছিল, আর এই ঘটনাটির প্রত্যক্ষদর্শী সেই ভাগিনাও। ওই ভাগিনার নাম ছিল আলম, আর ওই ভাগিনার মামার নাম ছিল বিলাতু। ওই মামার 3 বছরের একটা মেয়েও ছিল। ঘটনা যখন ঘটে তখন সময়কাল 2009 সালের অক্টোবর মাসের দিকে। মামার সঙ্গে মামার শ্বশুর বাড়ি বেড়াতে যায় এই ভাগিনা। মামা এবং ভাগিনা দুজন বেড়াতে যাবার আগে কিন্তু মামি তার বাচ্চাকে নিয়ে কয়েকদিন আগেই তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন আর কি। কথা ছিল যে উনি আগে যাবেন, এর কয়েকদিন পর মামা গিয়ে মামি আর তার সন্তানকে নিয়ে আসবেন। যেহেতু মামা যাবেন, চিন্তা করলেন যে ভাগিনাকে সাথে নিয়ে যাই। ভাগিনার আবার বাইসাইকেল চালানোর দারুণ নেশা। তার সাইকেলের কন্ডিশনটাও বেশ ভালো ছিল। এই বাইসাইকেল চালিয়ে অনেক দূর দূরান্তে সে চলে যেত, ঘুরে বেড়াতো। এই যে মামা, এই মামার শ্বশুর বাড়ি ছিল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নে। আর যেই গ্রামে, ওই গ্রামটা ব্রহ্মপুত্র নদীর পাড়ে। আর ওনার যে শ্বশুর বাড়ি, এই শ্বশুর বাড়ি থেকে এই যে ব্রহ্মপুত্র নদ, এইটার তীরে যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগতো। ভাগিনা চিন্তা করলো যে মামার শ্বশুরবাড়িতে যাব, সাইকেলটা নিয়েই যাই। দিনাজপুরের যে পার্বতীপুর রেল স্টেশন আছে, এটা ওইখানে সাইকেলটা নিয়ে যাব, সাইকেলটা ট্রেনে উঠাবো। ট্রেনে ওঠানোর পর এরপর তো আমাদের যে গন্তব্য, সেখানে সাইকেলটা নামিয়ে আবার সাইকেল চালিয়ে মামার শ্বশুরবাড়ি চলে যাব, এরকম চিন্তা করেছে। মামাও দেখলো যে ভাগিনা তো সাইকেল চালানোর দারুণ নেশা, ও সাইকেল নিয়েই যাক, ওর সাথে আমিও ঘুরবো। ওই চিন্তা থেকে দুইজনই সাইকেল নিয়ে বের হয়েছেন। মামা পিছনে চলেছেন, ভাগিনা সাইকেল চালাচ্ছেন। পার্বতীপুর রেল স্টেশনে এসে ট্রেনে উঠেছে তারা সাইকেল নিয়ে। তিস্তা রেল স্টেশনে গিয়ে তারা নামে, এরপর সাইকেল নিয়ে উলিপুরে মামার শ্বশুরবাড়ি যায়। ওই ট্রেনটা যাবে হচ্ছে লালমনিরহাটে, তাই তারা তিস্তা রেল স্টেশনে নেমে যায়। তিস্তা রেল স্টেশন থেকে তার মামার শ্বশুরবাড়ি বেশ অনেকটাই পথ, পুরোটা পথ সাইকেল চালিয়ে তারা চলে গেছেন। 5-6 দিন এই আলম ভাগিনা অনেক ঘোরাঘুরি করেছে। এরপর তো ফেরার পালা। ফেরার সময় তো মামি আছে, মামার 3 বছরের বাচ্চা আছে। এখন তো আর সাইকেলে নিয়ে আসা যাবে না তাদেরকে। মামা কি করেছেন, একটা রিক্সা ভাড়া করে একদম তিস্তা রেল স্টেশন পর্যন্ত চলে আসবেন আর কি। তো ওনারা তিস্তা রেল স্টেশন পর্যন্ত চলেও আসছেন, আর ভাগিনা সাইকেল চালিয়ে পেছন পেছন চলে আসছে। তিস্তা রেল স্টেশনে এসে তার ট্রেনে উঠে পড়েছে পার্বতীপুর আসবে। তিস্তা রেল স্টেশনের পরের স্টেশনের নাম হচ্ছে কাউনিয়া, তার পরের স্টেশনের নাম হচ্ছে মিরবাগ, তারপরে রংপুর স্টেশন। তারা ট্রেনে উঠে কোনো সিট পায় না, দাঁড়িয়ে আসে। এই মিরবাগ স্টেশনে আসার পর তাদের ট্রেন অপর দিক থেকে আসা অন্য একটি ট্রেনের সঙ্গে ক্রসিংয়ে পড়ে। যারা রেলগাড়িতে চলাচল করেন তারা এই বিষয়টা অবগত আছেন যে অনেক সময় ট্রেন ক্রসিংয়ে পড়ে বলতে অপর দিক থেকে একটা ট্রেন আসছে, ওই ট্রেনটা ওই স্টেশনে না আসা পর্যন্ত লাইন ক্লিয়ার হয় না।
এই জন্য অনেক সময় দেখা যায় যে ট্রেন ক্রসিংয়ে পরে বিপরীত দিক থেকে আসা ট্রেনটা ওই স্টেশনে আসার পর তখন দাঁড়িয়ে থাকা ট্রেনটা ছেড়ে যায়। অনেক সময় এই ক্রসিংয়ের সময়টা অনেক দীর্ঘও হতে পারে। ওই রকম একটা ক্রসিংয়ে পড়ে যায় তারা। বলা হয়েছিল 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এখন 10 থেকে 15 মিনিট ট্রেনের মধ্যে এরকম গাদাগাদি করে কি দাঁড়িয়ে থাকা যায়? তখন মামা চিন্তা করলেন যে মামিকে নিয়ে আর বাচ্চাকে নিয়ে উনি নিচে নামবেন। তো নিচে নামেন, সাইকেলটা কিন্তু ট্রেনেই আছে। ওই মীরবাগ স্টেশনের পাশে একটা মসজিদ রয়েছে, ওই মসজিদের সামনে একটা বড় তাল গাছ রয়েছে। স্টেশনের যে রেল লাইন, এই রেল লাইনের পাশেও ছোট ছোট বেশ কয়েকটা তাল গাছ আছে। 10-15 মিনিট তো দূরের কথা, আধা ঘন্টার উপরে হয়ে যায়, অপর পাশ থেকে ট্রেন আসে না। অনেকক্ষণ পরে ট্রেন আসে। ট্রেন যখন এসেছে, অন্যান্য যাত্রীরাও যারা নিচে হাঁটাহাঁটি করছিল, টুকটাক নাস্তা পানি করছিল, তারাও ট্রেনে উঠে পড়ে। মামা, তারপরে যে আলম ভাগিনা, মামি তার বাচ্চাকে নিয়েও ট্রেনে উঠে পড়ে। এরপর তো ট্রেন ছেড়ে দেয়। ট্রেনটা যখন ছেড়ে দেয় তখন দেখা যায় যে মামির হাত পা কাঁপাকাঁপি করছে। পাশের সিটে বসে থাকা একটা মেয়ে এই জিনিসটা খেয়াল করেছে। এরপর ওই মেয়েটা বলছে যে, আপা আপনি তো বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনার হাত পা তো কাঁপাকাঁপি করছে, আমি উঠে দাঁড়াই, আপনি এখানে বসেন। এই বলে ওই মেয়েটা তো সিট ছেড়ে দিয়ে মামিকে ওখানে বসান। বসানোর পর দেখা যায় যে মামির শরীর আরো বেশি কাঁপাকাঁপি করছে। হঠাৎ করে এরকম কেন হলো? তার শরীর কাঁপতে কাঁপতে কিন্তু এই ট্রেনটা রংপুর স্টেশনে এসে দাঁড়ায়, আর তখনই মামি সেন্সলেস হয়ে যান। পাশে থাকা কয়েকজন লোকজন বলে, ভাই উনি তো খুবই অসুস্থ, ওনাকে দ্রুত এখানে নামান আর ডাক্তারের কাছে নিয়ে চলেন, যে কোনো সময় একটা দুর্ঘটনা হতে পারে। তখন মামা, আলম ভাগিনা দুজন মিলে মামি আর বাচ্চাকে ট্রেন থেকে নামান। ওই আলম ভাগিনাও সাইকেল নামিয়ে ফেলেছেন। এরপর মামিকে নিয়ে তারা কাছাকাছি কোনো একটা ক্লিনিক বা ডক্টর বসে এমন একটা জায়গায় নিয়ে যাবেন আর কি। প্রতিমধ্যে একটা ডাক্তারের চেম্বার রয়েছে, সেখানে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর ডাক্তারকে মামা বলেন যে, ডাক্তার সাহেব আমরা তো যাব চিরির বন্দর, দিনাজপুরের। এই যে আমার স্ত্রী তো অসুস্থ হয়ে গেছে, এখন কি করা যায় একটু দেখেন। ডাক্তার দেখে বলেন যে আপনার স্ত্রীর অবস্থা তো ভালো নয়, এক্ষুনি হসপিটালে ভর্তি করান। মামা বলেন যে এক্ষুনি কিভাবে হসপিটালে ভর্তি করব, আমরা তো বেড়াতে আসছিলাম, সাথে থাকা কাপড় চোপড়ও তো খুবই কম, আর আমার ছোট একটা বাচ্চা আছে, অন্য কোনো আত্মীয় স্বজন নাই। একটা মহিলা মানুষ থাকলেও তো হসপিটালে ভর্তি করানো যেত, সাথে থাকতো। আমার ভাগিনা সাথে আছে, ও তো তেমন কিছু বোঝে না, আমরা দিনাজপুরে গিয়ে হসপিটালে ভর্তি করাই, আপনি কোনো একটা ব্যবস্থা করেন। ডাক্তার তো রেগে যায়, বলে যে রুগীর যে অবস্থা, আমি এখন আপনাকে যে পরামর্শ দিব যে দিনাজপুরে নিয়ে যান, প্রতিমধ্যে যদি কিছু হয়ে যায় দোষ তো দিবেন ডাক্তারকে, যে ডাক্তারের পরামর্শ শুনে রুগী মারা গেছে, তখন তো আপনারা আমাকে ধরতে আসবেন। এটা তো হতে পারে না, আমি তো এই বুদ্ধি দিতে পারবো না। তখন মামা খুব অনুনয় বিনয় করেন যে আমাদের এখানে আসলে ভর্তি করার মতো অবস্থাই নেই, টাকা পয়সাও তো একটা ব্যাপার স্যাপার থাকে। ডাক্তারকে অনেকক্ষণ অনুনয় বিনয় করার পর ডাক্তার বলছে, ঠিক আছে দেখি কি করা যায়। ডাক্তার একটা ইনজেকশন দেন, এরপরে জুস খাইয়ে দেওয়ার পরামর্শ দেন। সেটা করা হয়। দেখা যায় যে মামি কিছুটা সুস্থ হয়েছেন। এখন তাকে তো নিয়ে যেতে হবে দিনাজপুরে। রংপুর থেকে দিনাজপুরে যাওয়ার জন্য যে গাড়িগুলো রয়েছে, এর মধ্যে গেট লক সার্ভিস রয়েছে, মানে একদম সোজা চলে যায়, কোথাও দাঁড়ায় টাড়ায় না। ওই গাড়িগুলোর একটা বিশেষ চিহ্ন রয়েছে। এই চিহ্নটা হচ্ছে হলুদ কাপড় জাতীয় কোনো কিছু একটা বাধা থাকে, এটা দেখলে বোঝা যায় এটা হচ্ছে গেট লক সার্ভিস। তো মামা, তারপরে এই আলম ভাগিনা, মামি, তার বাচ্চা সবাই মিলে গিয়েছেন। দেখা যাচ্ছে যে ওইরকম একটা গাড়ি আছে, তারা চিৎকার করে বলছে, এই গেট লক দিনাজপুর দিনাজপুর এরকম বলতেছে। তো মামির শারীরিক অবস্থা তো ভালো না। তখন মামা বলতেছে যে ভাই এর গেট লক সার্ভিস তো। তখন ওই হেল্পার বলতে, হে দেখেন যে হলুদ কাপড় আছে, এটা তো গেট লক সার্ভিস, উঠে পড়েন তাড়াতাড়ি। তখন মামা বলতেছে যে ভাই একটু দ্রুত চালায়েন, আমার সাথে রুগী আছে। বলে যে ওঠেন তাড়াতাড়ি ওঠেন। তো তারা ওঠে, কিছুক্ষণ পরে অবশ্য গাড়ি ছেড়েও দেয়। সমস্যা হলো কি, রংপুর থেকে কিছু দূর গিয়ে পাগলা পিন নামে একটা জায়গা রয়েছে, সেখানে গিয়ে বাসটা দাঁড়ায়। মামা তো অনেক রেগে যায়, কারণ
এই পাগলাপি স্ট্যান্ডে কোনো গেট লক বাস দাঁড়ায় না। উনি তো স্টাফদের সাথে রাগারাগি শুরু করে দেন, বললেন যে ভাই আপনারা বললেন যে গেট লক সার্ভিস, আপনার বাস তো গেট লক না। উঠার আগেই তো বললাম যে রুগী আছে, একটু দ্রুত আমাদেরকে যেতে হবে, রুগীর ক্ষতি হয়ে যেতে পারে। এসব জানার পরও কেন তুললেন? এই ধরনের কথাবার্তা শোনার পর ড্রাইভার সাহেব আবার গাড়ি ছেড়ে দেয়। এরপরে রাস্তায় ছোটখাটো যত মোড় আছে, বাজার রয়েছে, সব জায়গায় ওই বাস দাঁড় করায় আর যাত্রী ওঠানামা করায়। এদিকে মামার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মামির পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায়, উনি কোনো কথা বলতে পারছেন না, প্রায় মৃত অবস্থা তার বলা চলে। বাচ্চা কোলেও উনি নিতে পারছেন না। এদিকে বাচ্চা তো মা মা করে কাঁদছে। মামা কিছুতেই বুঝে উঠতে পারছেন না এরকম একটা সিচুয়েশন কেন হলো, কিভাবে হলো, আর এখন উনি করবেন এটা বাকি। দিব্যি ভালো মানুষ আসলো হঠাৎ করে, ওই যে মীরেরবাগ ওই স্টেশন যেটা, ওইখান থেকে ট্রেন ছাড়ার পর, ওই মীরবাগ স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরই অবস্থা খারাপ কেন হলো এটা তো বুঝতে পারছেন না উনি। এদিকে ওই ভাগিনা, এই যে আলম, সেও তো বুঝতে পারছে না ঘটনাটা কি। এদিকে বাচ্চার কান্নাও থামানো যাচ্ছে না, মামির এই অবস্থা। বাচ্চার ক্রমাগত কান্নায় বাসের যাত্রীরাও বিরক্ত বোধ করছে। এইভাবে বাসটি সৈয়দপুর পার হয়ে রানীর বন্দর নামক একটি স্ট্যান্ডে এসে দাঁড়ায়। সেখানে কি হয় যে বাসের স্ট্যান্ড স্টিয়ারিং, এই স্টিয়ারিংটা ওভাবেই রেখে স্টার্ট বন্ধ করে ড্রাইভার আর বাসের স্টাফরা নিচে নেমে গেছে, তারা নাস্তা পানি করছে। এদিকে রুগীর এই অবস্থা, সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, বাচ্চাটা কাঁদছে, আর তারা এখন নাস্তা পানি শুরু করে দিয়েছে। মা তো রেগে একদম আগুন হয়ে যান। ড্রাইভার, হেল্পার এদেরকে দেখে উনি তো গালিগালাজ শুরু করছেন। উনি বলতেছেন যে আমার সাথে রুগী আছে, যদি কিছু হয়ে যায় আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না, জেলের ঘানি টানায় ছাড়বো, এরকম করে হুমকি ধামকি দিচ্ছেন। একটা পর্যায়ে ড্রাইভাররা কি করবে, খাওয়া অর্ধেক রেখেই তারা বাসে উঠে পড়ে। উঠে পড়ার পর লোকজন দেখে একটা ভয়ঙ্কর ব্যাপার, সেটা হচ্ছে মামি তো বাসের ভিতরে আছে, বাসটা জায়গায় দাঁড়িয়ে থেকেই দুলছে। কেউ যদি বাসকে ধরে ঝাঁকি দিতে থাকে, যেভাবে দোলে ওইভাবে দুলছে, মনে হচ্ছে মাটি ভূমিকম্প হচ্ছে ভয়ঙ্কর ভাবে, এই কারণে বাসটা দুলছে। কিন্তু এটা কেন হচ্ছে সবাই তো অবাক। সবাই বুঝতে পারে মামি এত জোরে কাঁপছে যে এত বড় ভারী বাসটা এইভাবে দুলছে, কিন্তু এইরকম কাঁপাকাপি করার কারণে তো এত বড় বাস দোলার কথা না। মামা চিন্তা করেন যে ওনার স্ত্রীর হয়তো বা মৃগী রোগ ছিল, এটাই হয়েছে। কিন্তু এতদিন ঘর সংসার করছেন, মৃগী রোগের কোনো আলামত তার মধ্যে আগে কখনো দেখেন নাই, হঠাৎ করে কিভাবে মৃগী রোগ হয়। এর মধ্যে হয় কি যে বাসের কয়েকজন যাত্রী বলেন যে ভাই, মৃগী রোগীর নাকের সামনে যদি চামড়া জাতীয় কোনো জিনিস ধরা যায়, বিশেষ করে চামড়া স্যান্ডেল, তাহলে সে ভালো হয়ে যায়। এই কথা শোনার পর এই যে ভাগিনা আলম, সে তার পায়ে থাকা চামড়া স্যান্ডেলটা খুলে যখনই ওই মামির কাছে ধরেছে, মামি হাত দিয়ে সেটা এমনভাবে ধাক্কা দিয়েছেন ওই স্যান্ডেলটা পেছন দিকে গিয়ে মানে উড়ে গিয়ে পড়েছে আর এক যাত্রীর গায়ে। এই অবস্থা ঘটে, তার মানে হচ্ছে যে ওনার মৃগী রোগ নাই। এদিকে বাসের চালক তো গাড়ি স্টার্ট করে গাড়ি ছেড়ে দিয়েছেন। রানীর বন্দর থেকে দিনাজপুর যেতে প্রায় 20 থেকে 22 কিলোমিটারের পথ আর কি অতিক্রম করতে হবে। গাড়ি কিছুদূর যাওয়ার পর মামি কি করেছেন, গান গেতে শুরু করেছেন। আজব ব্যাপার, এরকম অসুস্থ একটা মানুষ হঠাৎ করে গান গাইতে শুরু করেছেন। তখন মামা মামিকে বলছেন, এ তুমি কি শুরু করছো, বাচ্চা কাঁদতেছে, আমরা টেনশনে আছে, তুমি গান গাচ্ছ। তখন মামি আরো জোরে জোরে উর্দু ভাষায় গান গাওয়া শুরু করেছেন। মামা তখন তো রেগে গেছেন, বলে যাই চুপ করো তো। তখন কি হয়েছে, মামি উঠে মামাকে মারতে গিয়েছেন, মামা তো তাকে থামিয়ে দিয়েছেন। এর বাসের মধ্যে স্বামী স্ত্রী মারামারি করবে এরকম একটা দৃশ্য দেখে আর একজন যাত্রী, সেও তো রেগে যায় যে আপনারা এইভাবে বাসের মধ্যে মারামারি করতেছেন, বাসায় গিয়ে মারামারি করেন, সংসারের সমস্যা, বাসের মধ্যে এগুলো কি শুরু করছেন। এখন এই যে যাত্রীটা যে কথা বলছে, উনি কিন্তু আবার রানীর বন্দর থেকে উঠেছিল, তাই শুরু থেকে যেই সমস্যাগুলো চলছিল উনি তো এসব বিষয় জানেন না। ওই যাত্রীর সঙ্গে তো মামার অনেক কাটাকাটি হয়, মানে কথা কাটাকাটি হয় আর কি। বাসের অন্যান্য যাত্রীরাও ওই লোকটাকে বলে যে ভাই, আপনি তো ব্যাপারটা আসলে বোঝেন নাই, আগে থেকেই কিছু সমস্যা চলছে, ওই ভাই অনেক সমস্যার মধ্যে আছে, চুপ থাকেন।
তো যাই হোক, এরকম তো বাসের মধ্যে ঝামেলা চলছেই। মামা মামিকে অনেক শক্ত করে চেপে ধরে রেখেছেন যাতে করে মামি কোনো ঝামেলা করতে না পারে। আর মামি বলছে যে আমি এইভাবে যাব না। মামা বলছে যে তুমি কোথায় যাবে? মামি বলে যে তা দিয়ে তোমার কাজ কি? মামা তখন বলে যে আমার কাজ কি মানে তুমি কোথায় যাবে কিভাবে যাবে এটা আমি জানবো না? তখন মামি বলে এই সূরা ইয়াসিন পড়ো তোমরা। ওই সময় গাড়িতে আবার একটা মাদ্রাসার স্টুডেন্ট ছিল, ওই আলম যে ভাগিনা, উনি চিন্তা করলেন যে ওই মাদ্রাসার স্টুডেন্টকে বলি সে সূরা ইয়াসিন পাঠ করা শুরু করুক। মামা বলেন যে আমি তো সূরা ইয়াসিনের কিছুটা অংশ জানি, এক রুকু জানি, সেটাই পড়ি একবার। মামা এক রুকু পরে মামির গায়ে ফু দিয়েছেন, আর তখনই মামা দেখেন যে মামি সেন্সলেস হয়ে গেছেন। এইভাবেই দিনাজপুরের যে বাস টার্মিনাল সেখানে পৌঁছাবে ভাব একটু আগে মামির জ্ঞান ফেরত আসে। মামি বলে আচ্ছা আমরা কত দূর, আমরা এখনো বাড়িতে আসিনি, আর ট্রেন থেকে নামলাম কখন, আর বাসে উঠলাম কখন, আর মেয়েটা কাঁদতেছে কেন, দাও দাও আমার কোলে দাও। কথা বলতে বলতে বাস টার্মিনালে পৌঁছে গেছেন, সবাই নেমে গেছেন। গাড়ির চালক বলেন যে ভাই যান, আপনার রুগী নিয়ে এখন যান, অনেক গালাগালি করছেন আমাদেরকে, অনেক দ্রুত গাড়িতে গাড়ি চালায় আসছি, কোনো বাস আমাদেরকে কিন্তু ওভারটেক করতে পারে নাই। আপনি পরিস্থিতির শিকার, বুঝতে পারছি, আর আমরা গেট লকের কথা বলছি এটা সত্য, কিন্তু একটা বিষয়, এই যে হলুদ পতাকা, এই হলুদ পতাকাটা কিন্তু মোড়ানো ছিল, খোলা ছিল না, এটা মুড়িয়ে সুতা দিয়ে পেঁচিয়ে রাখা। আর মাঝে মাঝে এরকম আমরা বলি, আপনারও বোঝা উচিত ছিল যে পতাকাটা মোড়ানো ছিল, খোলা ছিল না। যাই হোক, মামাও বলে যে আপনারা তো সল চাতুরি করে উঠাইছেন, যাক আল্লাহর রহমতে আমার রুগী এখন অনেকটা ভালো হয়ে গেছে, আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমার আচরণে কষ্ট পেয়ে থাকলে আপনারা ক্ষমা করে দিন। তারাও নিজেদের মধ্যে বিষয়টা মিউচুয়াল করে নেয় আর কি। রুগী পুরোপুরি সুস্থ, মামি একদম স্বাভাবিক। মামি আসলে উনি বলছেন যে আমি ট্রেনে ছিলাম, কিভাবে ট্রেন থেকে নামলাম, বাসে কিভাবে উঠলাম, আর এইখানে কেন আমি, এটা বলছে, ওনার কোনো সেন্স নাই। মামিকে নিয়ে তো বাড়িতে চলে আসছেন। পরের দিন সকালবেলা মামা মাঠে গিয়েছেন গরু ছাগল নিয়ে, সেগুলোকে মাঠে বেঁধে উনি খেতে খামারে কাজ করছেন। এমন সময় ওনার এক ভাইয়ের ছেলে, মামার এক ভাইয়ের ছেলে দৌড়ে এসে বলেন যে তাড়াতাড়ি বাড়ি চলেন, চাচি যেন কেমন করতেছে। মামা বাড়িতে চলে আসেন। আসার পর মামা দেখেন যে তার স্ত্রী অস্বাভাবিক আচরণ করতেছে, আর মামাকে দেখে সে বলতেছে এই রে ভিখারি আসছে রে, এর একটু ভিক্ষা দাও, এই বলেই উর্দু ভাষায় গান গাওয়া শুরু করছে। মামা ভাবছেন যে কি ব্যাপার, কি হইলো, আমার বউ কি পাগল টাগল হয়ে গেল নাকি? আর এই অজানা উর্দু ভাষার গান সে কোথায় পেল? সে তো এই ভাষা জানে না, আর বিয়ের এতগুলো বছরে কখনোই তো তার মুখ থেকে এই ধরনের গান শুনিনি। তখন এই বিলাতু মামা সে চিন্তা করলো যে একটা কবিরাজকে দেখাতে হবে। ওই কবিরাজের নাম হচ্ছে ওসমান। এই ওসমান কবিরাজ ওরকম বড় কোনো কবিরাজ ছিল না, এমনি টুকটাক ঝাড়ফুঁক করতো, মোটামুটি জিন ভূতের আসর থাকলে ছাড়াতে পারতো, অধিকাংশ সময় ব্যর্থ হতো আর কি। ওই রকম বড় কোনো হুজুর কবিরাজ সে না। এখন আশেপাশে তো জানা মতে অন্য কোনো ভালো কবিরাজের সন্ধান নাই, আর এই ওসমান কবিরাজের সাথে আগে থেকে তার টুকটাক পরিচয় ছিল, বাজারে গেলে মাঝে মাঝে কথাবার্তা হতো, একসাথে চা পানি খাওয়া হতো আর কি। মামা ওই ওসমান কবিরাজকে ফোন করেন, তার নাম্বার তার কাছে ছিল। তো ওসমান কবিরাজও দ্রুত চলে আসেন। উনি ওনার মতো করে কিছু রুকিয়া করেন জিনকে হাজির করার জন্য। জিন হাজিরও হয়ে যায় খুব সহজেই। তো ওসমান কবিরাজ জিজ্ঞেস করেন তুমি একে কেন কষ্ট দিচ্ছ, তুমি কোথায় থাকো? তখন ওই জিনটা বলে যে ওই জিনটা নাকি ওই মীরবাগ স্টেশনের মসজিদের পাশে যে তাল গাছ রয়েছে সেখানে থাকে। ওই জিনটা বলে যে তার তখন ইবাদতের সময় চলছিল, সে ওই গাছে বসে ইবাদত করে। ওই সময় নাকি মামি নিচ দিয়ে গিয়েছিলেন, উনি অজু অবস্থায় ছিলেন না, এই কারণে নাকি তার ইবাদতে কিছু সমস্যা হয়েছে। তাছাড়া এরকম একটা বড় তাল গাছের নিচ দিয়ে এরকম একটা সময় একজন মহিলা যদি আসা যাওয়া করেন তাহলে যে কোনো জিনের ক্ষতিকর প্রভাব তার উপর পড়বেই, এমনটা ওই জিন বলেন। আর ওই জিন বলেন এই মেয়েটাকে আমি দীর্ঘমেয়াদে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, মূলত ওকে একটা শিক্ষা দেওয়ার জন্য আসছি, যেটা সবার জন্যই যেন শিক্ষণীয় হয়ে থাকে। ওই জিনটা বলেন যে
এই ধরনের সময়গুলোতে অপবিত্র অবস্থায় তাল গাছ বা এরকম বড় কোনো গাছগুলোর নিচে মহিলাদের যাওয়া উচিত নয়। তার ইবাদতের বিঘ্ন ঘটেছে, এই কারণেই সে কিছুটা শাস্তি দেওয়ার জন্য এসেছে, আর সে চলে যাবে এখনই। মামির কিছু পরামর্শ দিয়ে দেন যে মামি কিভাবে কিভাবে চলবে। এরপর ওই জিনটা চলে যায়। এরপর থেকে মামির সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, মামি দিব্যি সুস্থ আছেন। আর বকুল ভাই জানিয়েছেন এই যে মামা, এই বিলাতু মামা 2014 সালে হজ করে আসার কিছুদিন পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মামার জন্য দোয়া চেয়েছেন বকুল ভাই, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু এই ঘটনা থেকে একটা বিষয় শিক্ষা পেলাম, সেটা হচ্ছে যে বিভিন্ন সময়গুলো, যেই সময়গুলো একটু ভিন্ন রকমের হয়ে থাকে, একদম দ্বিপ্রহর এক সূর্য যখন মাথার উপর থাকে, এই ধরনের তেঁতুল গাছ, বট গাছ, তাল গাছ, যে গাছগুলো অনেক পুরনো, সেগুলোর নিচ দিয়ে সাধারণত মহিলা মানুষ বা বাচ্চারা যদি হাঁটাচলা করে সেক্ষেত্রে সমস্যা হতে পারে যদি সেই গাছে কোনো জিন বসবাস করে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এই বিষয়ে কিছু আমল যদি আমরা শুরুতে করতে থাকি তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাহেন তো এই ধরনের হঠাৎ বিপদ থেকে আমরা মুক্ত হতে পারবো। বাসার থেকে আমরা যখন বের হব তখন আমরা বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা বলে ইনশাল্লাহ আমরা বের হব। বাসার থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি, তারপর সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো পড়ে শরীরে ফু দিয়ে যদি আমরা বের হই, সেই সাথে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা আমরা পড়ে শরীরে ফু দিয়ে বের হতে পারি। এছাড়া আরো কিছু দোয়া রয়েছে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানির ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। এই দোয়াগুলো পড়ে যদি আমরা বের হতে পারি ইনশাল্লাহ এই ধরনের হঠাৎ বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আমরা একটা সুরক্ষা বলয়ের মধ্যে থাকবো। এই যে আমরা বিভিন্ন ঘটনাগুলো বলি না, যে পথ দিয়ে হাঁটার সময় কোনো জিনের খাবারে পা পড়েছে বা জিনকে পা দিয়ে মারিয়ে চলে গেছে, এই কারণে জিন ক্ষিপ্ত হয়ে আসর করেছে, ক্ষতি করছে, এই ধরনের যে বিপদগুলো, এগুলো কিন্তু আমাদের অজ্ঞাতসারেই হয়ে থাকে। কোথায় জিনেরা খাবার নিয়ে বসেছে, কোথায় জিন শুয়ে আছে, এটা তো আমরা দেখি না, এটা আমাদের দেখার কথাও না। তাহলে এই ধরনের বিপদগুলো আমাদের ক্ষেত্রে কেন হয়? এই ধরনের বিপদগুলো হতে পারে যদি আমরা এই আমলগুলো করি। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। জিনেরা তাদের জায়গায় থাকবেন, নিরাপদ থাকবেন, আমরাও আমাদের জায়গায় নিরাপদ থাকবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের এবারের থার্সডে নাইটের 175তম আয়োজনের শেষ ঘটনায় চলে যাব। চলুন চলে যাই আমরা আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সুজন, ওনার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আমোদাবাদ গ্রামে। ওনার ঘটনা এর আগে আমরা প্রচার করেছি। তো যে ঘটনাটি উনি পাঠিয়েছেন এই ঘটনাটি ওনার নিজের গ্রামেই ঘটেছিল। ঘটনাটি শুরু হয়েছিল 1985 থেকে 1990 সালের মধ্যবর্তী কোনো একটা সময়ে। আর ঘটনাটি ঘটেছিল ওনাদের এক প্রতিবেশী চাচা, সেই চাচার নাম হচ্ছে ফারুক। ওই সময়ে গ্রামগুলোতে যে মানুষগুলো বসবাস করত তাদের আর্থিক অবস্থা এখনকার থেকে বেশ অসচ্ছল ছিল বলতে হবে। ওই সময়ে ওই এলাকায় সুবান তালুকদার নামে একজন গৃহস্থ ছিলেন। তার বাড়িতে এই ফারুক চাচা দিনমজুর হিসেবে কাজ করতেন, মানে বছরব্যাপী কাজ করতেন আর কি। এই সুবান তালুকদারের আল্লাহর রহমতে অনেক কিছু আল্লাহ দিয়েছিলেন আর কি। গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান ছিল, অনেক জমি জমা ছিল তার। ফারুক চাচা এই গরুগুলোকে উনি দেখাশোনা করতেন। ফারুক চাচার কাজ ছিল প্রতিদিন ভোরবেলা উঠে গরুগুলোকে নিয়ে মাঠে চলে যাওয়া, মাঠে
গরুগুলোকে আবার রেখে এসে দুপুরের দিকে খাওয়া দাওয়া করে মানে খেয়ে দিয়ে আবার উনি চলে যেতেন। সারাদিন ওখানেই থাকতেন, আবার সন্ধ্যার দিকে গরুগুলোকে নিয়ে এসে গোয়াল ঘরে ঢুকিয়ে দিতেন। একদিন ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে দেখেন আকাশটা অনেক পরিষ্কার হয়ে গেছে। উনি ভেবেছেন হয়তো সকাল হয়ে গেছে, উনি বুঝতে পারেন নাই এখনো ফজর আজান হয়েছে কি হয় নাই, মনে করেছেন যে সকাল হয়ে গেছে। উনি গোয়াল থেকে গরুগুলো বের করে মাঠে চলে যান, প্রতিদিন যেটা করেন আর কি। ওই গোয়ালে যে গরুগুলো ছিল তার বেশিরভাগই ছিল হচ্ছে দুধেল গাই, মানে দুধ দেয়া গরু, গাভী আর কি। সময়টা ছিল শীতকাল, চারপাশে বেশ গাঢ় কুয়াশার মতো ছিল, দিনের আলো তখনও ফোটেনি, যার কারণে উনি আসলে সকালের অবস্থা বুঝতে পারছিলেন না। টিমটিমে অন্ধকার ছিল হালকা। এই দুই মিলিয়ে চারপাশটা বেশ রহস্যময় ছিল। মাঠের মাঝে ধান ক্ষেতগুলোতে ধান পাকা শুরু করেছে, কোনো কোনো জায়গায় ধান কাটা হয়েছে, সেই জায়গায় আবার নতুন করে কোনো ফসল ফলানোর প্রস্তুতিও মানুষজন নিচ্ছে। এই জন্য মাটি সেখানে আলগা করা হয়েছে বা কোপানো হয়েছে বা লাঙল দেওয়া হয়েছে। ফারুক চাচা গরুগুলোকে একটা জায়গায় নিয়ে যান ঘাস খাওয়ানোর জন্য। এমন সময় ফারুক চাচা খেয়াল করলেন ওই কুয়াশা ভেদ করে একজন হুজুর টাইপের মানুষ ফারুক চাচার দিকে এগিয়ে আসছেন। ফারুক চাচা ভেবেছিলেন হয়তো বা মসজিদ থেকে নামাজ পড়ে এদিক দিয়ে কেউ আসছে। ওই হুজুর টাইপের লোকটি সাধারণ মানুষের থেকে কিছুটা লম্বা ছিল, একদম অস্বাভাবিক লম্বা এটা বলা যাবে না, চেহারা ছিল তো একদম স্বাভাবিকই ছিল মানুষের মতো। ওই হুজুর লোকটি ওই ফারুক চাচার কাছে এসে ফারুক চাচাকে বলছেন যে, কিরে ফারুক, গরু নিয়ে আসছিস মাঠে? ফারুক চাচা বললেন যে, জি আসছি, তো আপনাকে তো চিনলাম না। তখন ওই লোকটা বলে, দে আমাকে একটা গরু দে, আমি আমার খেতে হাল দেব, আমার একটা গরু লাগবে। ফারুক চাচা বললেন যে, হুজুর আপনি এরকম একটা অন্যায্য কথা কিভাবে বললেন? আপনার খেতে আর একজনের গরু দিয়ে হাল দিতে হবে, এটা কেমন কথা? আর এই গরুগুলো তো আমার না, এটা আর একজনের গরু, আমি তার বাড়িতে কাজ করি, আমার মালিক আমাকে বিশ্বাস করে তার গরুগুলো আমার কাছে দিয়েছেন, আমি এভাবে তো কাউকে গরু দিতে পারি না। যদি আমি দেই আর আমার মালিক যদি জানে, তাহলে কি আমার প্রতি তার বিশ্বাসটা থাকবে? এই কথা শুনে ওই হুজুর টাইপের লোকটা বেশ রাগান্বিত হয়। ফারুক চাচাকে বলে, এই বেটা এত কথা বলতেছিস কেন, যেটা বলছিস সেটা কর, আমাকে একটা গরু দে। ফারুক চাচা সহজ সরল মানুষ, বিশ্বস্ত মানুষ, উনি বিশ্বস্ততা নষ্ট করা পছন্দ করতেন না। উনি এত চালাক চতুর লোক না, কিন্তু বুঝতেন যে ওনার কোনটা করা উচিত। উনি সোজা সাপটা উত্তর দিলেন যে, দেখেন হুজুর, আপনার যদি গরুর বেশি দরকার পড়ে সোজা চলে যান আমার মহাজনের কাছে, যাই বলেন যে আপনার একটা গরু দরকার, তাকে বলে আপনার যেটা খুশি সেই গরুটা নিয়ে যান, আমি আপনাকে দিয়ে দিব, কিন্তু আর একজনের গরু তো আপনাকে আমি দিতে পারবো না। ফারুক চাচার মুখে এই কথা শুনে ওই লোকটা যান রেগে, সে চড়া কণ্ঠে বলে উঠলে যে, তোর কাছে চাইলাম গরু আর তুই তোর মালিককে দেখিয়ে দিচ্ছিস? এই বেটা, তোর মালিককে গোনার সময় আমার আছে নাকি রে? তোর কাছে চাচ্ছি যে আমার একটা গরু লাগবে, গরুতে, আর আমার কথা না শুনলে তোর এমন শায়েস্তা আমি করবো না, তখন দেখবি মজা। ফারুক চাচা বলেন যে, দেখেন এসব কথা বলে লাভ নাই, আমি আমার মালিকের অনুমতি ছাড়া কোনোভাবেই গরু আপনার হাতে দিতে পারবো না, আর তাছাড়া আমি আপনাকে তো চিনিও না, আর চিনলেই বা কি আসা যায়, আমি আপনাকে তো এইভাবে গরু দিতে পারবো না। আর আপনি কোন টাইপের লোক, দেখে তো হুজুর মানুষ মনে হচ্ছে, আপনি আর একজনের গরু অনুমতি ছাড়া আমার কাছ থেকে নিয়ে আপনি হাল চাষ করবেন? আপনি দেখতেছেন না যে এগুলো সব দুধেল গাই, এগুলো কি ষাঁড় গরু? এগুলোকে দিয়ে কি আসলে হাল চাষ করানো ওভাবে সম্ভব? এই জন্য ষাঁড় গরু লাগে। আপনি এইরকম অন্যায্য কথাবার্তা বলতেছেন, বিশ্বস্তহীনতার একটা জিনিস সৃষ্টি হবে এমন কথা বলতেছেন, এটা তো আমি মেনে নেব না। যান আপনি আপনার আমার মালিকের কাছে গিয়ে কথা বলেন, আমি আপনার সাথে আর কোনো কথা বলবো না এই বিষয়ে। এই কথা শোনার সাথে সাথে ওই লোকটা যান রেগে, লোকটা কি করছেন, তার হাতটা লম্বা করে খপ করে এই ফারুক চাচার পা ধরছেন, পা ধরেই পা উপরের দিক দিয়ে মাথা নিচ দিকে করে ফেলছেন, মানে হাত দিয়ে উঁচা করে একদম, মানে পা উপরে মাথা নিচে। এইটা করার পর যেই না করে আর হাত থেকে
পাটা ছেড়ে দেয় আর ফারুক চাচা ধপাস করে মাটিতে গিয়ে পড়েন, মাথা লাগে মাটিতে, ঘাড়, পিঠ মারাত্মকভাবে ব্যথা লাগে এই জায়গাগুলোতে। তো ফারুক চাচা কোনো মতে উঠে বসে না, সাথে সাথে ওই লোকটা আবার খপ করে পা ধরে আবার ছেড়ে দেন, আবার উনি পড়ে যায়। তো এইভাবে বারবার হচ্ছে, উনি কোনোভাবেই ওখান থেকে সরতেও পারছেন না, চিৎকারও করতে পারছেন না। আর এই যে ঘটনাটা, এটা দূর থেকে একজন ব্যক্তি খেয়াল করছিলেন, তার বাড়িও এই আমদাবাদ গ্রামেই। ওই লোকটা আসছিল হচ্ছে জমির আইল কেটে সোজা করার জন্য, যেটাকে অনেকে ওই ক্ষেতের কানি দেওয়া বলে আর কি। তো উনি দূর থেকে দেখছেন যে এই ফারুক চাচা বারবার শূন্যে ভেসে মাথা নিচে দিয়ে কিভাবে যেন উঠে যায়, আবার ঠাস করে পড়ে যায়। তবে উনি এমনভাবে দেখছিলেন, ওই সময় তো কুয়াশা ছিল, যতটুকু বুঝতে পারছিলেন, উনি মনে করছেন যে ফারুক চাচা হয়তো ডিগবাজি দেওয়ার চেষ্টা করছে। ওনার আবার মনে হয় যে আচ্ছা, এই ফারুকের এত সকালবেলা ডিগবাজি দেওয়ার তো কোনো মানে নাই। উনি কি মনে করে ওইদিকে আগাতে থাকেন, চলেও আসেন ওখানে। এসে ফারুক চাচার কাছে যখন আসেন, দেখেন যে ফারুক চাচা মাটিতে পড়েছে, তখন আর ওই শূন্য ওঠে নাই আর কি। তো বলছে, রে ফারুক, তুই কি করছিস রে, শীতের ভিতরে মাটির উপরে ডিগবাজি দিচ্ছিস, ঘটনা কি, তোর ব্যথা লাগতেছে না? তখন ফারুক চাচা বলতেছেন যে ভাই, তাড়াতাড়ি আমাকে বাড়িতে নিয়ে যাও, আমাকে একজন হুজুর লোক মেরেছে। জাস্ট এতটুকুই বলছিল ফারুক চাচা। তখন ওই লোকটা আবার বলছে যে কে কখন তোকে মারলো রে, আমি তো তোকে একা একাই দেখতেছি, তুই ডিগবাজি দেওয়ার চেষ্টা করতেছিস মাথা নিচের দিকে দিয়ে, আমি তো এরকমটাই দেখতেছি। তখন ফারুক চাচাও বুঝতে পারলো, আর ওই লোকটাও বুঝতে পারলো যে ঘটনাটা কি ঘটছে। ফারুক চাচাকে উনি ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন, ওই তার মালিকের বাড়িতে। চাচার তো ভীষণ জ্বর আসে, গা পুড়ে যাওয়ার মতো জ্বর। ওই যিনি গেরস্ত বাড়ির প্রধান আর কি, তার মালিক, উনি আবার দ্রুত একজন হুজুরকে ডেকে নিয়ে আসছেন। সেই হুজুর এসে তেল পরা পানি পরা দেন। আল্লাহর রহমতে ওই দিন বিকালের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যান। তো যেই ব্যক্তি এই কাজটি করেছিল তার নাম হচ্ছে আঞ্জু সরকার। ফারুক চাচা তো আল্লাহর রহমতে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যান। পরদিন সকালবেলা একটা দুঃসংবাদ আসে, এই আঞ্জু সরকার ইন্তেকাল করেছেন। আজব ব্যাপার, একটা সুস্থ স্বাভাবিক মানুষ এভাবে ইন্তেকাল করলো। হতেই পারে হয়তো স্ট্রোক করতে পারে, এরকমটা হতে পারে। তবে ওনার মৃত্যুটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল, এই বিষয়টা বুঝতে পারে নাই। তবে ফারুক চাচা ওনার মৃত্যুতে খুব কান্নাকাটি করেছিলেন যে এই লোকটা আসলো, কি একটা বিপদে পড়ছিলাম, আল্লাহর রহমতে উনি রুকিয়া করে আমার একটু উপকার করলো, এই লোকটা মারা গেল। তো এরপর থেকে ফারুক চাচা বেশ স্বাভাবিক হয়ে যান। কিন্তু একটা অস্বাভাবিকতা ওনার মধ্যে দেখা যেত, সেটা হচ্ছে উনি এই যাত্রাপালা, তারপরে বিভিন্ন গান বাজনার প্রোগ্রামগুলোতে যেতে পছন্দ করতেন। যখনই যাত্রাপালা বা কোনো গান বাজনার প্রোগ্রাম থেকে বাড়িতে ফিরতেন, ওই রাতেই ওনার উপর নির্যাতন শুরু হয়ে যেত। গ্রামগঞ্জে আগে কিন্তু যাত্রাপালা হতো, মানুষজন বিশেষ করে শীতকালে তাদের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল কিন্তু এই যাত্রাপালা। আর বিভিন্ন ধরনের গান বাজনার প্রোগ্রাম তো হতোই, পালা গান, জারি গান, এরকম গান বাজনা তো হতো আর কি। এখন অনেকটা কমে আসছে, তো ওই সময়টা বেশি হতো আর কি, বিশেষ করে এই শীতকালে। ফারুক চাচা উনি যখনই এই প্রোগ্রাম থেকে বাড়িতে আসতেন এবং শুয়ে পড়তেন, ঘুমের মধ্যে ওনার খিঁচুনি শুরু হতো। ফারুক চাচা দেখতেন যে একজন হুজুর টাইপের লোক বেশ রাগান্বিত হয়ে দূর থেকে তেড়ে আসছে ফারুক চাচার দিকে। ওই স্বপ্নটা এরকম হতো যে চারদিকে কুয়াশা, সাদা এরকম মনে হচ্ছে কুয়াশা, ওর ভিতর থেকে ওই হুজুর লোকটা রাগান্বিত হয়ে বের হয়ে আসতো আর ফারুক চাচাকে ধাওয়া করতো, মাঝে মাঝে পিটানিও দিত। এমনিতে কিন্তু ফারুক চাচার কোনো সমস্যা ছিল না, কিন্তু ফারুক চাচা যখনই কোনো এই গান বাজনা রিলেটেড কোনো প্রোগ্রামে নিজেকে প্রেজেন্ট করতেন, এরপর থেকেই তার সাথে ওই রাত্রে সমস্যা হতো। এই সমস্যাটা কিন্তু পথে ঘাটে হতো না, যখন উনি বাড়িতে এসে ঘুমিয়ে পড়তেন তখনই ঘুমের মধ্যে এই সমস্যাটা হতো। ফারুক চাচা একদিন গান শুনে রাতের বেলার বাড়িতে ফেরেন না। উনি ভাবলেন যে বাড়িতে গিয়ে ঘুমালে তো সমস্যা শুরু হয়ে যাবে, এর থেকে ভালো আমি দিনের আলো ফুটলে তারপর বাড়িতে গিয়ে ঘুমাবো। দিনের আলো ফোটার পর বাড়িতে এসে যখন ঘুমিয়েছেন, ওই দিনের বেলাতেও ওই ঘুমের মধ্যে একই সমস্যা তার মধ্যে দেখা যায়। এই সমস্যাটা ঘুম থেকে আস্তে আস্তে জাগ্রত অবস্থাতেও রূপ নিতে শুরু করলো।
প্রথমে তো শুধু ওই গান বাজনা থেকে ফেরত আসার পরে সমস্যা হতো, এরপর দেখা যেত এমনিতেও হতো। এমনিতে যখন হতো তখন মাসে একবার দুইবার হতো, এরপর থেকে সপ্তাহে একবার করে। এরপর এমন একটা অবস্থা শুরু হলো যে প্রতিদিন যে কোনো সময় এই সমস্যাটা হতে পারতো, এমন একটা অবস্থা। উনি অটো রিক্সা চালানো শুরু করলেন। উনি অটো রিক্সা চালাতে পারেন না, কারণ হচ্ছে এই সমস্যাটা প্রতিনিয়তই হয়। পথে ঘাটে তার উপর জিন হাজির হয়ে যায়। এই অবস্থায় কি গাড়ি চালানো যায়? তো এই যে বিষয়গুলো, এই ঘটনাগুলো এই সুজন ভাই সংগ্রহ করেছেন এই ফারুক চাচার ছোট ভাই, যার নাম হচ্ছে নয়ন, তার কাছ থেকে। এরপর এই সুজন ভাই ফারুক চাচার সাথেই কথা বলেন। ঈদের ছুটিতে উনি বাড়িতে গিয়েছিলেন। সকালবেলা খাওয়া দাওয়া করে বাড়ির সামনে মাচার উপর বসে আছেন, তখন ফারুক চাচার সাথে এই বিষয়ে কথা হয়। ফারুক চাচার সাথে উনি আগে থেকেই পূর্ব পরিচিত, দুজন আর কি। সেই সুবাদে ফারুক চাচার সাথে যখন কথাবার্তা হয় তখন ফারুক চাচা বলেন যে আসলে কি আর করারে দিদা, গাড়ি টাড়ি তো চালাইতে পারি না, যে কোনো সময় সমস্যা শুরু হয়ে যায়। এই তো সেদিন একটা ভয়ঙ্কর সমস্যা সামনে চলে আসছিল। তো ফারুক চাচা জানালেন যে উনি ওনাদের বাস স্ট্যান্ডে একজন যাত্রী নামিয়ে দিয়ে যখন আসছিলেন তখন ওনার গাড়িটা খালি ছিল, ফুল স্পিডে মেইন রোডের উপর দিয়ে আসছিলেন। অপর পাশ থেকে একটা কাভার্ড ভ্যান দ্রুত গতিতে আসছিল। ওই কাভার্ড ভ্যান থেকে ওনার অটোরিকশার দূরত্ব 5-6 হাত যখন দূরত্ব আর কি, হঠাৎ করে নাকি এই ফারুক চাচা উনি ওনার ড্রাইভিং সিট থেকে ডিগবাজি খেয়ে মাটি ওই রাস্তার উপর পড়ে যান আর কি। ওই অবস্থায় ওই কাভার্ড ভ্যানের যিনি ড্রাইভার উনি হার্ট ব্রেক করেছিলেন। মাত্র কয়েক ইঞ্চি দূরে এসে কাভার্ড ভ্যানটা থেমে যায়, আর কাভার্ড ভ্যানের চাকাটাও নাকি কয়েক ফুট একদম মাটির সাথে ছেঁচড়ে এসে ওনার কাছে চলে এসেছিল। আর কয়েক ইঞ্চি যদি আগাতো তাহলে কিন্তু চাকাটা তার শরীর উপর উঠে যেত। এমন ঘটনা যখন ঘটেছে উনি নিজেও অবাক, উনি কিভাবে হঠাৎ করে তার অটো রিক্সার ড্রাইভিং সিট থেকে ছিটকে উনি রাস্তায় পড়লেন, এরকমটা তো হওয়ার কথা ছিল না। আল্লাহর অশেষ রহমতে এমন একটা সিচুয়েশনে উনি বেঁচে ফিরেছেন। ওই কাভার্ড ভ্যানটা আল্লাহর রহমতে ফাঁকা ছিল, যার কারণে দ্রুত ব্রেক করার সাথে সাথে গাড়িটা কন্ট্রোলে চলে আসছিল। আল্লাহ হেফাজত করেছেন, তা না হলে কি ভয়ঙ্কর একটা বিপদ হয়ে যেত। তো ফারুক চাচা নিজেই এই ঘটনাটা সুজন ভাইকে বলেছিলেন এই তো কিছুদিন আগে। ওনার সাথে এই সমস্যা শুরু কিন্তু সেই 80 দশকের শেষ থেকে। আর এই যে নয়ন, এই ফারুক চাচার ছোট ভাই, যে এই নয়নকে সুজন ভাই জিজ্ঞেস করেছিলেন যে কখনো কি কবিরাজ দেখানো হয়নি? তখন উত্তরে নয়ন বলেছিলেন যে হ্যাঁ, কবিরাজ ধরা হয়েছিল, সেই জিনকে হাজিরও করা হয়েছিল। জিনের সাথে কথা বলার পর জিন আবদার করেছিল যে একটি কালো মোরগ আর কিছু মিষ্টি পেলেই সে চলে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই জিনিসটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কুসংস্কার ভেবে সেই আবদারটা পূরণ করা হয়নি। পরবর্তীতে এই বিষয়টা সমাধানের চেষ্টা করা হলেও আর এটা সমাধান করা যাচ্ছিল না। এই যে ফারুক চাচা যেই জিন দ্বারা আক্রান্ত হয়েছেন সেই জিনের সাথে আর একজন ব্যক্তির নাকি দেখা হয়েছিল, যার সাথে দেখা হয়েছিল তার নাম হচ্ছে কালাম। এই কালাম মূলত পাওয়ার টিলার চালান, যেটাকে আমরা অনেক জায়গায় ট্র্যাক্টর বলি আর কি। তো সেই যে ফারুক চাচার সাথে প্রথম যে হুজুর জিনের ধস্তাধস্তি যেই জায়গাটাতে ওই কালাম ভাই ট্রাক্টর দিয়ে হাল দিচ্ছিল, সেই জায়গাতেই যেখানে হাল চাষ উনি করছিলেন, আগেও 2বার উনি হাল চাষ ওখানে দিয়েছেন। ফাইনাল আর একটা ফিনিশিং দেওয়ার জন্য উনি ওখানে কাজ করছিলেন আর কি। তো ট্রাক্টরের সামনের দিকে এক ধরনের লাইট আছে, যেটা লালচে আলো, খুব একটা বেশি দূরে ওই আলো যায় না। তো কালাম ভাই রাত আনুমানিক 3:30টার মতো বাজে, ওই সময় হাল দিচ্ছিলেন। উনি দেখেন পশ্চিম দিক থেকে উত্তর দিকে যাচ্ছিল একটা লোকের মতো দেখা যাচ্ছে। মানুষটা হুজুর মতো, বেশ লম্বা, আলখেল্লা পরা, আর হেঁটে হেঁটে ওইদিকে যাচ্ছে বলতে তার দিকেই এগিয়ে আসে এরকমটা মনে হচ্ছে। তো উনি ভেবেছিলেন যে পাশে একটা জায়গা রয়েছে, নাম হলো কান্দাপাড়া। এই কান্দাপাড়া একটা মসজিদ রয়েছে, কান্দাপাড়া মসজিদ নামে সেটা পরিচিত। ওই মসজিদে নামাজ পড়ার জন্য লোকটা যাচ্ছে। যেহেতু 3:30টার মতো বাজে, তো হয়তো বা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যাচ্ছে, এরকমটা হতেই তো পারে।
উনি এটা নিয়ে আর বেশি মাথা ঘামান না। উনি দেখেন যে লোকটা তার থেকে 20 থেকে 25 হাত দূরত্বে তখনও আছেন। উনি তখন গাড়িটা পশ্চিম দিকে ঘোরাবেন, ওই সময় খেয়াল করেন যে একটা গরম বাতাস এসে ধাপ করে তার গায়ে লাগে। উনি মোড় ঘুরিয়ে পশ্চিম দিকে যখন তাকিয়েছেন, উনি দেখেন এই লোকটা এখন সামনের দিকে এগিয়ে আসছেন, সামনে মানে ওই পাশ থেকে এগিয়ে আসছেন। উনি চিন্তা করেন কি ব্যাপার, সে যেই ডিরেকশনে এগিয়ে আসছিল হঠাৎ করে এই সাইডে এই কয়েক সেকেন্ডে তো কোনো সাধারণ মানুষের পক্ষে আসা সম্ভব না। এইটুকু আসতে গেলেও তাকে 40-50 হাত রাস্তা অতিক্রম করে আসতে হবে। উনি কিন্তু দেখছিলেন যে ওই লোকটা আসছে আবার আর একটা দিকে চলে গেল। উনি কিন্তু অবাক হয়ে তাকিয়ে দেখেছিলেন, আর এভাবেই সে মিলিয়ে গেল। সকাল হওয়ার পর এই কালাম ভাইয়ের গায়ে প্রচন্ড জ্বর আসে। হুজুরের দেয়া পানি পড়া খেয়ে আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান। এই যে নয়ন, উনি বললেন যে ফারুক চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা যখন কালাম ভাই শুনতে পারলেন, তখন কালাম ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটা এই নয়নের সাথে উনি শেয়ার করেছিলেন। এছাড়া অনেকেই নাকি এই হুজুর জিনকে বিভিন্ন সময় সেই জায়গাতে দেখেছে। যারা সেই জিনকে দেখেছে তাদের সাথে বড় ধরনের কোনো সমস্যা না হলেও অস্বাভাবিক জ্বর হতো, ঝাড়ফুঁক করলে সেই জ্বরটা আবার ভালো হয়ে যেত। শুধু ফারুক চাচা উনি মারাত্মক সমস্যায় পড়েছেন। এই সমস্যাটা এখনো চলমান রয়েছে। উনি অন্য কোনো কাজকাম করতে পারেন না। ওনার পরিবারের অন্য সদস্যরা কাজকর্ম করে পরিবারটা চালাচ্ছেন। ফারুক চাচা এই যে অটোরিকশায় যে দুর্ঘটনা হয়েছিল, এরপর থেকে উনি অটোরিকশা চালানো ছেড়ে দিয়েছেন। উনি সারাদিন বাসায় বসে থাকেন, মাঝে মাঝে তার উপর ওই জিনটা ভর করে। তখন উনি কাউকে চিনতে পারেন না, বাকরুদ্ধ হয়ে যান। উনি অনেক এলোমেলো কাজ করেন, সেটা হচ্ছে ইলেকট্রিসিটির তার হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলার জন্য উনি চেষ্টা করতে থাকেন। নিজের ঘর থেকে বেরিয়ে অন্য লোকের ঘরে গিয়ে বসে থাকেন। কেউ কিছু বলতে আসলে তাকে মেরে ফেলার হুমকি দিবেন, এরকম কাজগুলো করতে থাকেন আর কি। তো এই যে ফারুক চাচার সমস্যাটা, এটা কিন্তু চলমান রয়েছে। উনি খুবই সহজ সরল সাধারণ একজন মানুষ, বিশ্বস্ত একজন মানুষ। আজ থেকে এত বছর আগে শুরু হওয়া ঘটনাটা এখনো ওনার সাথে চলমান রয়েছে। এই ফারুক চাচার যেই ভাই নয়ন, নয়ন আরও একটা বিষয় বলে, সেটা হচ্ছে নয়ন কিন্তু পেশায় একজন রাজমিস্ত্রি। তো এই নয়ন একদিন সন্ধ্যাবেলা কাজ করে বাড়িতে ফিরছিল, পথের মাঝে একজন ব্যক্তির সাথে দেখা হয়। সেই লোকটা মূলত নদী থেকে ওই ট্যাটা দিয়ে মাছ ধরে বাড়িতে ফিরছিল। নয়ন সেই লোকের সাথে কথা বলে যে ভাই কি মাছ ধরলেন। মাছের ঝুড়িটার দিকে তাকালে উনি দেখতে পেলেন বেশ ভালো জাতের দেশি মাছগুলো লোকটা পেয়েছে। নয়ন চিন্তা করলেন যে উনিও মাছ ধরতে যাবেন। যেভাবে সেই কাজ, পরের দিন নয়ন নিজেই রাতের বেলা একটা টর্চ লাইট আর মাছের ঝুড়ি আর ট্যাটা নিয়ে নদীতে চলে গেছেন মাছ ধরার জন্য। তো নদীর কিনারা দিয়ে মাছ ধরতে ধরতে খালপান নামক একটি জায়গায় চলে আসেন। এদিক দিয়ে বেশ ভালো মাছ পাওয়া যাচ্ছে। এক পর্যায়ে নয়ন খেয়াল করলো নদীর এই পার দিয়ে মাছ ধরা শেষ, এখন যদি ওই পারে যাওয়া যায় তাহলে আরো বেশি মাছ হয়তো বা পাওয়া যেত। এই কথা ভেবে নয়ন কিছুটা সামনের দিকে এগোচ্ছে। এমন সময় সে দেখতে পেল নদীর ঘাটে একটা বাঁশের ভেলা। এই বাঁশের ভেলাটা নয়নের পরিচিত একজন ব্যক্তির। চিন্তা করলেন যে এইটা নিয়ে যাই, লোকটা মনে হয় এখন নাই। নয়ন মাছের ঝুড়িটা কোমরের সাথে বেঁধে ভেলা নিয়ে ওই পারে চলে যায়। নদীর ওই পাশ দিয়ে সামনের দিকে 20 থেকে 30 হাত গেলে একটা জায়গা রয়েছে। ওই জায়গাটা অনেক ধরনের লতা পাতা, বিভিন্ন জঙ্গলি গাছপালা এগুলো রয়েছে। ওখানে একটা বড় গাব গাছও রয়েছে। এই জায়গাটাতে সাধারণত দিনের বেলা কেউ আসে না, আর এই জায়গা ঘিরে বিভিন্ন ধরনের ঘটনাও প্রচলিত আছে। নয়ন এই সমস্ত বিষয় খুব একটা পাত্তা দেয় না। সে মাছ ধরতে ধরতে ওই জঙ্গল সাইডে চলে গেছে আর কি। এখানে অবশ্য সে মোটামুটি ভালোই মাছ পাচ্ছিল, তার ভিতরে কিন্তু সব কোনো ভয়ের কাজ করছে না। মাছ ধরার নেশা তাকে পেয়ে বসেছে, আর তার অন্য হাতে খুবই পাওয়ারফুল টর্চ লাইট রয়েছে। এটা দিয়ে মাছ ধরার ক্ষেত্রে ভালো মানের টর্চ লাইটের দরকার হয় কিন্তু, কারণ অনেক সময় মাছের চোখের দিকে আলো মারলে মাছ আর ওখান থেকে সরে যেতে পারে না, তখন নিখুঁতভাবে এটা দিয়ে হিট করা যায় আর কি। তো এরকম ভাবে মাছ উনি একটা টার্গেট করছেন যে এখনই এটাকে ট্যাটা দিয়ে বিদ্ধ করব। হঠাৎ করে পেছন থেকে তারই পরিচিত গ্রামের এক ছেলে, যার নাম হচ্ছে আলামিন, খুবই অশ্লীল ভাবে নয়নকে একটা কথা বলে ওঠে যে এই বেটা তুই এখানে আসছিস কি জন্য রে, কাজ কাম নাই, এই বলে বেশ কিছু বিশ্রী গালিগালাজ করে। হঠাৎ করে এই আলামিনের কণ্ঠ শোনার সাথে সাথে ভয়ে নয়ন ভাইয়ের শরীর সবগুলো লোম দাঁড়িয়ে যায়।
মনে হলো ওনার শরীরটা ভার হয়ে গেছে। উনি আর পেছন দিকে না তাকিয়ে দ্রুত ওই ভেলা নিয়ে আবার লোকালয়ে ফেরত চলে আসেন। বাড়িতে আসার পর উনি কারোর সাথে কথা না বলে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছেন। এই নয়নের স্ত্রী ওই সময় ছিল 7 মাসের গর্ভবতী। এই ঘটনার 2-3 দিন পর হঠাৎ করেই তার স্ত্রীর লেবার পেইন উঠেছে। এরপর যেটা হয় সেটা অনাকাঙ্ক্ষিত ছিল। এই নয়নের স্ত্রীর একটি সন্তান হয় মৃত অবস্থায়, অথচ এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার আগে, লেবার পেইন ওঠার আগেই কিন্তু নড়াচড়া করছিল বলে তার স্ত্রী জানিয়েছিলেন। এরপরও আরো একটি সন্তান তার হয়, সেও মৃত অবস্থায় জন্ম নেয়। তবে এরপর সন্তানাদি হয়েছে, তারা আল্লাহর রহমতে স্বাভাবিক হয়েছে। উনি জানান যে পরবর্তীতে মানুষদের সাথে যখন কথা বলেছিলেন, তারা জানিয়েছেন যে তুমি তো ভয় পেয়েছো, ওই অবস্থায় বাড়িতে ফিরে গোসল করে তোমার ঘরে ঢোকা উচিত ছিল। হতে পারে এইটার কোনো একটা প্রভাব তোমার স্ত্রীর উপর পড়েছে। আর এই যে যার কণ্ঠস্বরটা নয়ন শুনেছিলেন, আলামিন নাম, তো ওই আলামিনকে উনি জিজ্ঞেস করেছেন, কিরে আলামিন, তুই তো রাতের বেলা আমাকে এরকম বিশ্রীভাবে কথা বললি। আলামিন বলে, কোথায় কথা বলছি? বলে যে ওই যে জঙ্গলের ওখানে। আলামিন বলে যে ভাই, আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ওই ভূতের জঙ্গলে দিনের বেলায় কেউ যায় না, আর আমি হলো এমনি ভীতু মানুষ, আমি কোন দুঃখে রাতের বেলা ওই জঙ্গলের ওখানে যাব? আমি রাত হলে তো ভয়ে একা একা বেরোই না, আমি রাতের বেলা ওই জায়গায় যাবো, ওরকম একটা ভয়ঙ্কর জায়গায়। এটা কি আপনার মনে হইলো? এই কথা শোনার পর নয়ন চিন্তা করে, আসলেই তো তাই, ও তো খুব ভীতু মানুষ, ওই জায়গায় দিনের বেলাতে লোকজন যায় না, রাতের বেলা এই আলামিন ছেলেটা ওখানে কি করতে আসবে? উনি বুঝতে পেরেছিলেন যে আসলে ওইখানে উনি ভয়ঙ্কর কোনো কিছুর ডাক শুনেছিলেন। ওই সময় ওখানে গিয়েছেন, ওই ভয়ঙ্কর জিনগুলো বিরক্ত হয়ে হয়তো বা এই আলামিনের কণ্ঠ নকল করে কিছু বলেছে। এরপরে ওই আলামিন উনি আর ওই সাইডে মাছ ধরতে যান নাই, আর একা একা রাতের বেলা মাছ ধরতে যেতেন না, গেলে সাথে বন্ধু বান্ধব নিয়ে যেতেন। এর ভিতরে ঘটে আর একটা ঘটনা, সেটা হচ্ছে যে একবার ওনার সাথে কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে ওই নদীতে মাছ ধরতে গিয়েছেন। ধরতে ধরতে দক্ষিণ পাড়া নামক একটা জায়গা রয়েছে, ওই দিকে চলে গেছেন। তো যেই জায়গাটাতে নয়ন আসছেন, ওই জায়গাটাতে নাকি একটা শ্মশান ছিল পূর্বে। তো তার সাথে 2জন বন্ধু ছিল, মোট 3 জন একসাথে মাছ ধরছিল। 3-4 হাত দূরে হঠাৎ করে এক সময় এই নয়নকে ভোলা জিনে ধরে বসে, তাদের ভাষায় ভোলা জিন বলে আর কি। নয়ন দেখে কি চারদিকে কুয়াশা, তার 2 বন্ধুর কথাবার্তা শুনতে পাচ্ছে, কিন্তু সে তার 2 বন্ধুকে দেখছে না, শুধু কুয়াশা আর কুয়াশা, চারদিকে সাদা। ওই সময় কিন্তু কুয়াশার সময়ও না, শীতকালও না। নয়ন জোরে জোরে বন্ধুদেরকে ডাকছে। তো বন্ধুরা বলছে, কি রে নয়ন, কি হলো, ডাকিস কেন? তখন নয়ন বলছে, আমি তো তোদেরকে দেখতে পাচ্ছি না। তখন সাথে থাকা 2জন বন্ধু মনে করছে নয়নকে মজা টজা করতেছে নাকি। বলছে, এই বেটা, তুই কি ভং ধরছিস নাকি? অভিনয় বাদ দে, চল মাছ ধরি, আরো কিছুক্ষণ মাছ ধরবো। তবে এই কথা বলার পর তার 2 বন্ধু বুঝতে পেরেছিল যে নয়ন স্বাভাবিক আচরণ করছে না, কারণ নয়নের চেহারা দেখে বুঝতে পারছিল যে নয়ন এদিক ওদিক তাকাচ্ছে, তাকে খুঁজে পাচ্ছে না, ভয় পাচ্ছে। তখন 2 বন্ধু এগিয়ে গিয়ে তার হাত ধরেছে। হাত ধরার পর তখনও কিন্তু 2 বন্ধুকে দেখতে শুধু হাতের স্পর্শ পাচ্ছে, সে কিন্তু 2 বন্ধুকে দেখছে না। তখন নয়ন বলে যে, ভাই মাছ ধরবো না, তাড়াতাড়ি লোকালয়ে চল, আমাদের এলাকায় চল। 2 বন্ধু তার 2 হাত ধরে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে থাকে। অনেকক্ষণ সময় কিন্তু সে 2 বন্ধুকে দেখেও নাই, শুধু হাতের স্পর্শ পেয়েছে, হাতটাও দেখেনি। চারদিকে শুধু কুয়াশার কুয়াশা, এত ঘন কুয়াশা যে কিছু দেখতে পাচ্ছে না। যখন তারা লোকালয়ে চলে এসেছে, তখন দেখে সবকিছু স্বাভাবিক। তো এই ধরনের জিনকে ভোলা জিন বলে। এরকম ভোলা জিনের খপ্পরে পড়েছিল। ফারুক চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা কিন্তু একটা কুয়াশার বিষয় ছিল। এই ভোলা জিনের যে ব্যাপারটা, এখানেও কুয়াশা একটা বিষয় রয়েছে। আসলে কি পুরো কাজটাই ভোলা জিনের কাজ? হতে পারে, নাও হতে পারে, এটা নিশ্চিতভাবে বলা যায় না। তবে ফারুক চাচা এখন এই সমস্যার মধ্যে রয়েছেন।